আচ্ছা, এটা হইতেছে আমার আরেকটা ভিডিও নেটওয়ার্কিং এর উপর, নেটওয়ার্কিং চ্যাপ্টার ১। এটার ২ টা করে ভিডিও বানাবো। একটা হইতেছে থিওরির জন্য বানাবো, একটা প্র্যাকটিক্যালের জন্য। কারণ এই চ্যাপ্টারের ভিতর অনেকগুলো এক্সাম্পলস আছে তো। একটা ভিডিও আমি জানি না আসলে এই চ্যাপ্টার এত বড় যে এই ভিডিও কতক্ষণ হবে, এত আমার নিজেই বুঝতেছি। সেটার জন্য আলাদা একটা ভিডিও বানাবো, সেটা হইতেছে সিসকো দিয়ে প্র্যাকটিক্যালি করা ট্রাই করব। দেখি ওইটা একটু টাইম লাগতে পারে, বাট আপাতত চ্যাপ্টার ১ দিনে বেসিক গুলো বুঝি সেটা। বইটা রাখতেছি মেইনলি হইতেছে থিওরি আমি আমার মতোই বুঝাবো, বাট অনেক ছবি টবি আছে তো সেই ছবিগুলোর জন্যই মেইনলি আমি রাখছি। যেমন এইসব ছবিগুলোর জন্য। আর থিওরিতে আমি আমার মতো বলতে থাকবো। আর দ্বিতীয় বিষয়টা হইতেছে একদম এ টু জেড সবকিছু লিখতে গেলে হয়তো ২-৪ ঘন্টার ভিডিও হয়ে যাবে, কারণ এই চ্যাপ্টার বিশাল বড়। প্রায় হইতেছে ৬০টা আছে, ৮০টা, ৮৩টার মতন পেজ এই এক চ্যাপ্টারে। তাই এই মুখে যদি বলে থাকি ওগুলো যাতে নোট ডাউন করে ফেললে ভালো হয়, জাস্ট এতটুকুই। আচ্ছা, যাই হোক, এটা হইতেছে আমাদের চ্যাপ্টার 1। মুখে মুখে বলতে থাকবো, তাই হাতের লেখা না বুঝলেও কোনো অসুবিধা নেই, শুনলেও হবে। আর প্রথম পার্ট হইতেছে আমাদের ইন্ট্রোডাকশন পার্ট। ইন্ট্রোডাকশনের মধ্যে এই চ্যাপ্টারটা মিলিয়ে আমাদের হইতেছে ইন্ট্রোডাকশন, এই চ্যাপ্টারটা মিলিয়ে হইতেছে আমাদের মধ্যে নেটওয়ার্কিংটা একটা প্যাকেট কিভাবে আরেকটা প্যাকেটের দিকে যেয়ে থাকে, তারপর কোন কোন প্রোটোকল গুলা ফলো করে থাকে, তারপর ফ্রেমের মাধ্যমে যায় নাকি প্যাকেটের মাধ্যমে যায়, এগুলা যেয়ে থাকে। তারপর হইতেছে আমাদের আইপি গুলা চেঞ্জ হয় নাকি ম্যাক অ্যাড্রেস গুলা চেঞ্জ হয়ে থাকে। আর এগুলা কিভাবে হোপ টু হোপ ডাটা গুলা ট্রান্সফার করে থাকে, কোন কোন প্রোটোকল ব্যবহার করে করে এরা যেয়ে থাকে, জাস্ট এইসব হাবিজাবি ইনফরমেশন গুলাই হয়ে থাকে। ঠিক আছে। আর এখন তাহলে হইতেছে এই পার্টটা হইতেছে আমরা ইন্ট্রোডাকশন পার্টটা দেখবো। এখানে বেশি কিছু না, এই ইন্ট্রোডাকশন পার্টের ভিতরে হইতেছে আমাদের বলছে যে নেটওয়ার্ক কি, নেটওয়ার্ক কাকে বলে, নেটওয়ার্ক কাকে বলে। মানে নেটওয়ার্ক হইতেছে এমন একটা সিস্টেমকে বুঝাইতেছে মেইনলি, যেখানে হইতেছে মাল্টিপল ডিভাইস গুলো একসাথে আচ্ছা লিখি না, এগুলো তো আসলে জানা কথা। সিস্টেম এমন এক ধরনের সিস্টেম যেখানে মাল্টিপল ডিভাইস গুলা পরস্পরের সাথে কানেক্ট হবে, ডাটা ট্রান্সফার করে থাকবে। এটাই হইতেছে একটা নেটওয়ার্ক। এখানে একটা মনে করেন ইন্টারনেট আছে, এখানে একটা ডিভাইস, এখানে ডিভাইস, এখানে ডিভাইস, এখানে সবাই সবার সাথে কমিউনিকেট করতে, এই ডাটা এখান থেকে পাঠায় এখানে ডাটা বরাবর আসতেছে, এই ব্যক্তি এখানে ডাটা পাঠাইতেছে, এই বরাবর ডাটা আসতেছে। এটাই হইতেছে ইন্টারনেট, পরস্পরের সাথে ইন্টার কানেক্টেড থাকবে এবং ডাটা ট্রান্সফার করতে পারবে। এখন এটার ভিতরে কি কি জিনিস আছে আমাদের, যেরকম মনে করো আমরা কি মানে ওয়েব ওয়েব পেজেস গুলাকে অ্যাক্সেস করতে পারি আমরা। ওয়েব পেজেস বলতে গেলে আমরা কি বলি, ব্রাউজার ওপেন করে google.com লিখি না, সেটা আমাদের একটা এক্সাম্পল হতে পারে নেটওয়ার্কের। তারপর হইতে পারে আইপি টেলিফোন গুলা, যেগুলো আমরা আইপি অ্যাড্রেস ব্যবহার করে টেলিফোন গুলা ব্যবহার করে থাকি। তারপর হতে পারে ভয়েস কনফারেন্স গুলা, যেমন জুম হতে পারে, গুগল মিট হইতে পারে, তারপর গুগল টিমস যেগুলা। তারপর হইতেছে ইন্টারেক্টিভ গেমিং গুলা, যেগুলা হয়তো পাবজি গেম, তারপরে ফ্রি ফায়ার, যেগুলো হয়তো অনলাইনে থেকে ৪-৫ ৪ জন প্লেয়ার একসাথে খেলতে পারে গেমস এর ক্ষেত্রে। এগুলো সবই আলটিমেটলি নেটওয়ার্কের কাহিনী। তারপর হইতেছে নেটওয়ার্কের আর কি হতে পারে, অনলাইন শপিং এর ক্ষেত্রে আমরা বলতে পারি। তারপর হইতেছে অনলাইন কোর্স গুলোর কথা বলতে পারি, অনলাইন কোর্স, অনলাইন অনলাইন কোর্স এর কথা আমরা এখানে বলতে পারি। এগুলো হইতেছে এক একটা নেটওয়ার্কের এক্সাম্পল, এক্সাম্পল অফ নেটওয়ার্ক। এগুলো হইতেছে এক্সাম্পল, নেটওয়ার্কের এক্সাম্পল হয়ে থাকে। আর নেটওয়ার্কের আমরা তো পড়ছি যে ওএসআই মডেলটা আছে না, ওইটা 7টা করে লেয়ার থাকে। সেটা অ্যাপ্লিকেশন লেয়ার থাকে, ট্রান্সপোর্ট লেয়ার থাকে, নরমালি 7টা অ্যাপ্লিকেশন। ট্রান্সপোর্ট লেয়ারের ভিতরে 2টা লেয়ার জয়েন করা আছে। তো নরমালি ওএসআই এর মধ্যে 5টা মডেল, অ্যাপ্লিকেশন আছে, ট্রান্সপোর্ট লেয়ার আছে, নেটওয়ার্ক লেয়ার আছে, তার ডাটা লিঙ্ক লেয়ার আছে, ফিজিক্যাল লেয়ার আছে। এই 5টা লেয়ার সম্পর্কেই আমরা এখানে কোনো না কোনো ভাবে দেখবো। তারপর এই চ্যাপ্টারের ভিতরে আমরা আরো দেখি যে রাউটার কিভাবে কাজ করে থাকে, সুইচ কিভাবে কাজ করে থাকে। বেসিক কিছু কিছু বলে যায় যাতে পরে ইজি হয়ে থাকবে। এখন একটা সুইচ কিভাবে কাজ করে, মনে করো আমার কাছে একটা পিসি 1 আছে, এসডব্লিউআইটি সুইচ আছে একটা, আর পিসি 2 আছে। এখন সুইচ আমি কখন ইউজ করবো, কেন ইউজ করবো, কোথায় ইউজ করবো, এইসব কোশ্চেন নিতে হয়। সুইচ মালটা কি সেটাও আমাকে বুঝতে হবে। এই সুইচ মেইনলি কি করে থাকে, ডাটা ট্রান্সফার করে থাকে। রাউটার কি করে থাকে, ডাটা ট্রান্সফার করে থাকে। তাহলে আসলে পার্থক্যটা কি? পার্থক্যটা হইতেছে, মনে করো তোমার এক রুম, তোমার বাসাতে একটা রাউটার আছে। তোমার এক বন্ধু মনে করো 1 নম্বর রুমে আছে, তোমার আরেক বন্ধু হইতেছে আরেকটা রুমের ভিতরে আছে। এখন সেম নেটওয়ার্কের ভেতরে সব দুইজনই তো রাউটারের সাথেই কানেক্টেড। এখন একটা জিনিস চিন্তা করো, এক রুম থেকে আরেক রকমে বা এক বন্ধু আরেক বন্ধুরে ডাটা পাঠাইতেছো, সেম নেটওয়ার্কের ভিতরেই তো আসো। সেম নেটওয়ার্ক যখন থাকবা তখন তোমার সুইচ ব্যবহার করা হয়ে থাকে, রাউটার ব্যবহার লাগে না। রাউটার তখনই ব্যবহার করে থাকো যখন আমরা অন্য কোনো নেটওয়ার্কে যাবো, এছাড়া রাউটার কখনোই ইউজ হবে না, সোজা কথা। মানে তুমি হয়তো ডাটা পাঠাইতেছো রাউটার ইউজ করেই, জাস্ট এটা কানেক্টিভিটির জন্য, বাট রাউটার পার্টটা তখন ইনঅ্যাক্টিভ থাকে। রাউটারের ভিতরে সুইচ যে পার্টটা থাকে, সেই সুইচের মাধ্যমে তোমরা আলটিমেটলি ডাটা ট্রান্সফার করো কিন্তু। এখন এটা আরো ডিটেল পড়বো, চ্যাপ্টারের মধ্যে ডিটেল পড়বো। সুইচ মানে কি, ডাটা লিঙ্ক লেয়ারের যেটা কাজ করে থাকে। সুইচ সবসময় ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে থাকে। রাউটার কি করে থাকে, সবসময় হইতেছে নেটওয়ার্ক 3টা লেয়ার, এখানে নেটওয়ার্ক লেয়ার নিয়ে কাজ করে থাকে। যেহেতু ডাটা লিঙ্ক লেয়ার আছে, তাহলে
ডাটা লিঙ্ক লেয়ার কি প্রডিউস করে থাকে? ম্যাক অ্যাড্রেস কে প্রডিউস করে থাকে, নট আইপি। তাহলে যখন আমি এখানে যাইতেছি তখন জাস্ট ম্যাক অ্যাড্রেসটা চেক করে থাকে, ম্যাক অ্যাড্রেস চেক করে, কারণ এখানে তো আরো অনেকগুলো ইউজার থাকতে পারে, পিসি 3 থাকতে পারে, পিসি 4 থাকতে পারে। তখন জাস্ট হইতেছে এদের ম্যাক অ্যাড্রেস গুলো চেক করে থাকে। এখন হইতে পারে না যে সুইচের কাছে এদের ম্যাক অ্যাড্রেস নাই, তখন এরা সুইচ কি করে ব্রডকাস্টিং করবে, এরেও বলবে সবাই বলে বন্ধু তোমার ম্যাক অ্যাড্রেসটা কি, তোমার পরিচয় দাও। তখন রিপ্লাই দিল আমার ম্যাক অ্যাড্রেস অমুক। দেখলো যে না, ম্যাক অ্যাড্রেস তো মিললো না। বন্ধু বললো বন্ধু আমার ব্যাক অ্যাড্রেস তো অমুক, এই বলে একটা মেসেজ পাঠাইছে। দেখলো যে এর সাথে তো আমার ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস মিলে গেছে, সুন্দর করে এর ডাটাটা পাঠাবে, বাকি কারো কাছে পাঠাবে। বাট আলটিমেটলি ব্রডকাস্টিং করবে সবাইকে যে বন্ধু তোমার ম্যাক অ্যাড্রেসটা দাও, দিয়ে সবার সাথে মিলাবে। যদি মিললো তো মিললো, না মিললে তো ওরা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে। যে মিলছে তার সাথে তাকে ডাটাটা পাঠাবে। সুইচের কাছে এত সিম্পল, জাস্ট সেম নেটওয়ার্কে থাকলেই সুইচ ইউজ হবে। আর রাউটার কি থাকবে, যখন রাউটার সব সময় কাজ হইতেছে দুইটা আলাদা আলাদা নেটওয়ার্ককে কানেক্ট করে থাকে। যে মনে করো যে রাউটার আছে একটা, এখানে পিসি 1 আছে, এটা হইতেছে পিসি 2 আছে, দুইটা আলাদা নেটওয়ার্ক। কিন্তু এটা হইতেছে মনে করো আইপি 192.168.1.0, ধরলাম একটা আপাতত না। আর এটা মনে করো 10.10.10.10.5, এটা একটা আলাদা নেটওয়ার্কের টালার বান্ধা, এটা আলাদা নেটওয়ার্কের টালার বান্ধা। তখনই এই এই নেট ডাটা যখন প্যাকেটটা যখন এখানে পাঠাবে, প্যাকেট তো না, ফ্রেমটা যখন এখানে পাঠাবে, ফ্রেমটা এখানে প্রসেস হবে। প্রসেসিং সবকিছুই আমরা বুঝাবো যে কিভাবে প্রসেস হইতেছে, আইপি কিভাবে প্রসেস হইতেছে, ম্যাক কিভাবে প্রসেস হইতেছে, এন্ড গেটের মাধ্যমে তুমি আইডেন্টিফাই করো যে কিভাবে সেমডি নেটওয়ার্ক আছে নাকি আলাদা নেটওয়ার্ক আছে, এটা তো আগে আইডেন্টিফাই করতে হবে। এই সব কাজগুলো আমরা একটু একটু পরে দেখবো। সব কাজ যখন সিপিইউ প্রসেস করে, রাউটারের সব কাজ সিপিইউ প্রসেস করে সুন্দর মতন এই পিসি 2 কে ডাটাটা পাঠায় দেয়। এগুলো হইতেছে নরমাল। আচ্ছা, এত বেশি মানে এগুলো আশা করি পারবা, বেশি প্যাপে করে লাভ নাই আমার। আচ্ছা, তারপর হইতেছে মনে করো আলাদা নেটওয়ার্কের জন্য আমরা কি ব্যবহার করে থাকতেছি, রাউটার ব্যবহার করে থাকতেছি, আর সুইচ হইতেছে সেম নেটওয়ার্কের জন্য আমরা ব্যবহার করে থাকি। আর নরমালি আমরা যেসব বাসা থেকে কিনি ওগুলোর ভিতরে রাউটার আর সুইচ একসাথে বিল্ট ইন থাকে, বাট নরমালি যখন একটা সার্ভার বানানোর সময় সুইচ রাউটার এগুলো সব আলাদা আলাদা একটা ডিভাইস হয়ে থাকে। তারপর রাউটার এখানে যে গেল, এই যে আইপিটা পাঠাইছি, এই আইপিটা তখন কিসের ভিতর চেক করে, ডেস্টিনেশন আইপি সহই তো পাঠাবো প্যাকেটের ভিতর, নাহলে আমার এই পিসি 2 কে চিনবে কেমনে। তখন এই চেক করে থাকে রাউটিং টেবিল। রাউটিং টেবিল হইতেছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, রাউটিং টেবিল চেক করে থাকে। রাউটিং টেবিলের মতন নর্মালি তিনটা জিনিসই থাকে, একটা ডেস্টিনেশন আইপি থাকে, একটা নেক্সট হোপ থাকে, আর হইতেছে পোর্ট নাম্বারটা থাকে। পোর্ট বা ইন্টারফেস সেম জিনিস। এই চ্যাপ্টারে সব জায়গাতে মোটামুটি ইন্টারফেসই বলছে, পোর্ট আর ইন্টারফেস সেম জিনিস। তো আমি ডেস্টিনেশন আইপিটা থাকবে এখানে 192 সামথিং সামথিং, নেক্সট হোপ যে পরের রাউটার বা পরে কোথায় যাবে এই মেসেজটা, আর তার পোর্ট নাম্বার, রাউটারে কোন পোর্ট থেকে বের হবে। এখন পোর্ট মানে কি, আচ্ছা সিম্পলি একটু ভিজুয়ালাইজ করে দেখো পোর্ট মানে কি। একটা রাউটার মনে করো, রাউটারের পিছনে যে অনেকগুলো পোর্ট থাকে না, একটা হইতেছে ওয়ান লাইন থাকে, চারটা মনে করো ল্যান্ডলাইন থাকে, এগুলাই মনে করো এক একটা পোর্ট। এই পোর্টের অবশ্য আইপি আছে, নইলে আমি এই পোর্টটাকে আইডেন্টিফাই করবো কেমনে, এই পুরো আলাদা আলাদা ভাবে কিভাবে আইডেন্টিফাই করবো। এই মনে করে একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট, এই আরেকটা নেটওয়ার্কের সাথে কানেক্ট, এই একটা নেটওয়ার্কের সাথে এই একটা, এগুলো এক একটা পোর্ট আমরা বলে থাকি। এখন আমরা এই পোর্ট গুলোকে কিভাবে আইডেন্টিফাই করবো, অবশ্যই আইপি থাকবে, তাইলেই আমি আইডেন্টিফাই করতে, মানে চারটা পোর্টে চারটা ইন্ডিভিজুয়াল আইপি থাকবে। এই আইপিটা কি আমরা ডিফল্ট গেটওয়ে বলে থাকি। এগুলো আসতেছে ডিফল্ট গেটওয়ে আপাতত বলি। ডিফল্ট গেটওয়েরই মাধ্যমে হচ্ছে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যেতে পারে, মানে এক নেটওয়ার্ক থেকে বের হয়ে আরেক নেটওয়ার্কে যেতে পারে। ডিফল্ট গেটওয়ে যদি না থাকে, ওই রাউটার কখনোই বাইরের নেটওয়ার্কের সাথে যোগাযোগ করতে পারবে না। গেটওয়ের মাধ্যমে প্যাকেটটা যাবে, গেটওয়ের মাধ্যমে প্যাকেটটা আসবে। ঠিক আছে, ঠিক আছে। রাউটিং টেবিল একটু হালকা করে বুঝলাম, এগুলা সবকিছু বিশাল ভাবেই এক্সপ্লেন করবো একটু পরে। আচ্ছা, এখন রাউটারের ভিতরে হইতেছে 1.0, এটা ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে এগুলাই আছে, পড়লে একটু বুঝা নিতে পারবা। তারপর হইতেছে রাউটারের ইনিশিয়াল কনফিগারেশনের ভিতরে হইতেছে তোমার রাউটারটার ভিতরে তুমি যখন একদম ইনিশিয়াল কনফিগারেশন মানে কি, ইনিশিয়াল কনফিগারেশন মানে হইতেছে যে বাজার থেকে মনে করো নতুন একটা রাউটার তুমি কিনে নিয়ে আসছো, কোনো পাসওয়ার্ড সেট করা না, কোনো কিছুই সেট করা না। এখন তুমি ওই রাউটার কিভাবে তুমি ইউটিলাইজ করা, কিভাবে এটাকে সেট আপ করবা, একদম সেইটাকেই তোমাকে বুঝাইতেছি ইনিশিয়াল কনফিগারেশন। এই ইনিশিয়াল কনফিগারেশন নরমালি আমরা করে থাকি যে কনসোল পোর্ট আছে একটা রাউটারের ভিতর, বা তোমরা সিসকোর ভিতর হয়তো দেখছো যে কনসোল কেবল কনসোল কেবল বা কনসোল পোর্ট, এগুলা কিন্তু তোমরা দেখছো। এই পোর্টের মাধ্যমেই তোমরা আমরা হইতেছে রাউটার গুলাকে সেট আপ করে থাকি। এগুলোকে একটু আপডেট করা হয়, তো যা এগুলোকে একটা আপডেট করে রিমোট অ্যাক্সেস দেওয়া হয় থাকে। রিমোট অ্যাক্সেস মানে কি, ওয়াইফাই এর মাধ্যমে বা ওয়্যারলেসলি যাতে আমরা এগুলোকে আপডেট করতে পারি। এই যে মনে করো বাজার থেকে আমি একটা রাউটার কিনে নিয়ে আসছি, আলটিমেটলি সেট আপ করো কি দিয়ে,
মোবাইল দিয়েই তো সবাই মোটামুটি সেট আপ করে থাকো, তখন মানে কি ওয়্যারলেস ভাবে তুমি হইতেছে কনফিগার করে থাকো। এটা একটা ইনিশিয়াল কনফিগারেশন পার্টের মধ্যে পড়ে। তারপর মনে করো যে সার্ভারের ক্ষেত্রে যে বিশাল বিশাল মানে এইরকম যেসব বিশাল বিশাল যে রাউটার গুলো আছে, সেগুলো কিভাবে কেবলের মাধ্যমে করে থাকি, ইথারনেট কেবল যেটা বা কনসোল কেবল বলে থাকি, সেগুলো কনসোল কেবল দিয়ে কনসোল পোর্টের মাধ্যমে আমরা রাউটারকে ইনিশিয়ালি কনফিগার করে থাকি। ইনিশিয়াল কনফিগারেশনের মধ্যে কি কি পড়ে, যে পাসওয়ার্ড দেওয়া, রাউটারের নাম দেওয়া, আইপি গুলা সেট করা, গেটওয়ে দেওয়া, পোর্ট নাম্বার সিলেক্ট করবার সেট করে দেওয়া, এই সবগুলাই হইতেছে ইনিশিয়াল কনফিগারেশনের ভিতর পড়তেছে। ঠিক আছে? এরপর হইতেছে রাউটার ফাংশনস গুলার মধ্যে কি কি পড়ে। রাউটার ফাংশন হইতেছে এই যে এই মালটা হইতেছে আমাদের রাউটার ফাংশনের ভিতরেই আর কি পড়ে থাকে। না, এটা সরি, এটা নেটওয়ার্কের হইতেছে ক্যারেক্টারিস্টিক্স এর ভিতরে পড়ে। আচ্ছা, এখন রাউটারের ফাংশনের ভিতর আমরা বলে থাকি রাউটার ফাংশন। রাউটার ফাংশনের ভিতরে আমাদের কি কি কাজগুলো পড়ে, যে এরকম হইতেছে আমরা রাউটিং এর কাজ করে থাকি। ইনিশিয়ালি যখন দুনিয়াতে প্রথম রাউটার যখন মিস্টার অ্যাপেল বানায় থাকে, মিস্টার অ্যাপেল তো না, অ্যাপল কোম্পানি বানায় থাকে, তখন হইতেছে যে কেমন টাইপ রাউটার বানায়। তারা হইতেছে সর্বপ্রথম হইতেছে যে সিম্পল রাউটার বানায় প্যাকেট ফরওয়ার্ডিং করার জন্য, ফরওয়ার্ড বাটেও আর কিছুই করতে পারতো না, বাট বর্তমানে হইতেছে ফরওয়ার্ডিং করতো। তারপর হইতেছে যে রাউটিং টেবিল ব্যবহার করতে দেয়, রাউটিং টেবিল টেবিল ইউজ করে। তারপর হইতেছে নেট টেবিল ইউজ করে থাকে, তারপর এআরপি টেবিল ইউজ করতে পারে, সিকিউরিটি দিয়ে থাকে। এইসব হাবিজাবি কাজগুলো এখন আমরা বর্তমানে রাউটারের ভিতরে করা যেতে পারে। তারপর হইতেছে চাইলে আমাদের এখন হইতেছে বাল মানে একটা কার্সর খুঁজে পাইতেছি না। ও আচ্ছা, সরি সরি, হাতের মধ্যে স্টাইলাস পেন দিলাম তো এই জন্য কার্সর কাজ করতেছিল না। আচ্ছা, তাহলে প্রথম ফাংশনটা কি, এগুলো মুখে মুখে বলে যে রাউটিং টেবিলের কাজ কি। রাউটিং টেবিল হইতেছে এগুলা, আমি যেগুলো বলতেছি এগুলো পারলে নোট করতে থাইকো, কারণ এত কিছু লেখা আসলে সম্ভব না, অনেক বিশাল বড় চ্যাপ্টার। রাউটিং টেবিলের কাজটা কি, এক নেটওয়ার্ক থেকে যখন আরেক নেটওয়ার্কে যখন প্যাকেটটা যাবে, তখন ও অন্য নেটওয়ার্কে চিনবে কিভাবে, রাউটিং টেবিলের মাধ্যমে চিনবে ভাই। মনে করো এই একটা বিশাল একটা টেবিল আছে, এগুলা দেখবো। এইটা হইতেছে আমার ডেস্টিনেশন আইপি থাকতেছে, এখানে হইতেছে আবার নেক্সট হোপ হইতেছে নেক্সট যে রাউটার থাকবে তার আইপিটা। আর এখানে পোর্ট থাকে, পোর্ট বা ইন্টারফেস। এখন মনে করো যে আমার প্যাকেট হইতেছে PC1 থেকে যাবে হইতেছে রাউটার এর ভিতরে আর ওয়ান রাউটারের ভিতর, দেন PC2 এর ভিতর যাবে। PC2 এর ডেস্টিনেশন মনে করো 192.168.5.1। তাহলে আমার ডেস্টিনেশন আইপি কত, 192.168.5.1। ওকে, ভালো কথা। এখন মনে করো এইখানে যাবে, নেক্সট হোক মনে করো আরেকটা রাউটার আছে, একটু আরেকটা প্যাচেই এই রাউটারের আইপি মনে করো বা গেটওয়ে আইপি যেটাকে বলে থাকে ডিফল্ট গেটওয়ে, এটা মনে করো 192.168.5.0। তাহলে ডেস্কটপ হবে আমার কত, 192.168.5.0। নেটওয়ার্ক আই পার্টটা কিন্তু লিখছি 192.168.5, এটা কত, হ্যাঁ। এটা থেকে নেটওয়ার্ক পার্টটা কি হবে, এটা ওটা যদিও সাবনেট মাস্কের মাধ্যমে বের করে থেকে, আপাতত ধরো এটা হবে নেটওয়ার্ক পার্ট। ওই নেটওয়ার্ক পার্টটা কি আমি কিন্তু লিখছি, সেটাই হয়ে থাকবে আমার ডিফল্ট গেটওয়ে পরের রাউটারের জন্য। আর পোর্ট নাম্বার মনে করো FA01, এটা হইতেছে একটা এই পোর্ট নাম্বার, এই পোর্ট থেকে আমি এপি দিই, এখানে আরো অনেকগুলা থাকবে। এই পোর্ট থেকে তুমি যদি বের হও তাহলে তুমি এই হপের কাছে পৌঁছাবা, এটা হইতেছে তার মিনিং। এখন এই রাউটিং টেবিলটা যদি না থাকে তাহলে কি আমার এগুলো সম্ভব, আমি পরে কার কাছে যাব না যাব। কারণ একটা রাউটারের সাথে তো মনে করো এই রাউটারের সাথে এই যে রাউটার 3 কানেক্টেড, এই রাউটারের সাথে রাউটার 4 কানেক্টেড, তাহলে আমি এই কার কাছে যাবে, কেমনে যাবে। এটাই আমার বুঝতে সাহায্য করে থাকে রাউটিং টেবিল। নেট নেটের কাজ কি, নেটের কাজটাই হইতেছে তোমার মনে করো তোমার বাসাতে যে রাউটার আছে, রাউটারে এখানে আমরা বললাম না একটা হইতেছে ওয়ান লাইন থাকে যেটা মেইন ইন্টারনেট লাইন, এটা হইতেছে আমাদের আলাদা ল্যান্ড লাইন গুলা থাকে যেটা পিসিতে কানেক্ট করার জন্য। এখন মনে করো এটা হইতেছে ওয়ান লাইন আর এটা হইতেছে ল্যান্ড লাইন, আমি পুরোটা লিখলাম না। এটার মাধ্যমে একটা কেবল কানেক্ট করে, এটা মনে করো পিসির ভিতরে কেবল কানেক্ট করতেছো, এটাই তো করি আমরা নর্মালি। এখন এখান থেকে যে ইন্টারনেটটা যাইতেছে সেটাকে আমরা পাবলিক ইন্টারনেট বলে থাকি বা পাবলিক আইপি বলে থাকি। এটা কি, এটা হইতেছে আইএসপি। আইএসপি হইতেছে তোমাকে আইপিটা কিন্তু সেট করে দেয়, বাসায় যখন আসে একটা দেখো না গুতাগুতি করে রাউটারের সাথে, ওরাই আইপিটা সেট করে তোমার রাউটারকে বলে দেয় যে এই রাউটারের জন্য এই আইপিটা, এটা হইতেছে পাবলিক আইপি। এটা ডুপ্লিকেট হওয়ার চান্স নাই, এটা দুনিয়াতে একটাই আছে, এই ডুপ্লিকেট হওয়ার কোনো চান্সই নাই। আর যখন রাউটার সাথে তোমার তো মনে করো PC2, তারপর মনে করো ওয়্যারলেসলি মনে করো একটা ফোন কানেক্টেড, মনে করো 3টা ডিভাইস এই রাউটারের সাথে কানেক্টেড, তা নিজেই বলে আইপি কয়টা দিতেছে, একটা পাবলিক আইপি তো আমাকে আইএসপি থেকে সার্ভিস দিতেছে। এই আইপিটা আমি 3জন ব্যক্তিকে কেমনে দিই ভাই,
কারণ তিনজনের মধ্যে দিলে তো তিনটা পাবলিক আইপি হয়ে গেল, তাহলে ঝামেলা হয়ে গেল না? তখন এই রাউটার কি করে থাকে, এই পাবলিক আইপিটাকে প্রাইভেট আইপিতে কনভার্ট করে, পাবলিক আইপি কে কি করে থাকে, প্রাইভেট আইপিতে কনভার্ট করে থাকে। তখন একে একটা প্রাইভেট আইপি দেয়, এটাকে একটা প্রাইভেট আইপি দেয়, এটাকে একটা, অবশ্যই মিলবে না, তিনটাকে তিনজনের প্রাইভেট, আর এটা ডুপ্লিকেট হইতে পারে, এটা কোনো অসুবিধা, প্রাইভেট আইডি ডুপ্লিকেট হইতে পারে, মানে রিপিট হইতে পারে, অন্য কারো কাছে যাইতে পারে, কিন্তু পাবলিক আইপি কখনো রিপিট হবে না, যেটা তোমার দিছে এটা দুনিয়াতে অন্য কোনো সিপার মধ্যে কারো ফোনে বা কোনো ডিভাইসে এটা নাই। আর প্রাইভেট আইপি ডুপ্লিকেট হইতে পারে, ডুপ্লিকেট আবার ভাইবো না যে এটা আর এটা ডুপ্লিকেট হয়ে গেছে, সেম সেম এমন কিছু না। মনে করো এটা হইতেছে তোমার বাসার সিস্টেম, বাসাতে তোমার একটা ইন্টারনেট আসছে, পাবলিক আইপি আসছে, মনে করো 10.10.10.10.1, এটা হইতেছে তোমার পাবলিক আইপি। রাউটার কি করছে, এটা রিসিভ করছে, এটাকে রিসিভ করে তিনটা প্রাইভেট আইপিতে কনভার্ট করে দিছে, মনে করো 100 প্রাইভেট আইপিতে কনভার্ট করেছে, মানে 10.10.10.10.5-এ দিছে, দিছে 3 দিছে। দেখো এখানে কিন্তু আমি ডুপ্লিকেট করি নাই, ঠিক আছে? কিন্তু সেম মনে করো যে তোমার হলে কারো হলে একটা কানেকশন আছে, সেখানে হইতেছে একটা আবার সেখানেও সেম রাউটার আছে একটা রুমে একজন ব্যক্তির, তাকে হইতেছে আহ কি বলে পাবলিক আইপি আবার দেওয়া হয়েছে, পাবলিক আইপি দেওয়া হয়েছে, আর সেখান থেকে হইতেছে দিতেছে এই পাবলিক আইপি অবশ্য হয় মনে করে 192.0.0.1 মনে করে, এটা একটা অন্য একটা নেটওয়ার্কের কথা কিন্তু আমি বুঝাইতেছি। দেখো এই পাবলিক আইপি আর এই পাবলিক আইপি কিন্তু আলাদা, কারণ আমি মাত্রই বলছি পাবলিক আইপি কখনো সেম হবে না, কিন্তু এই যে প্রাইভেট আইপি এটা সেম হইতেই পারে, সেম মানে কি এই 10.10.10.10.5, এই যে এটা আর এটা কিন্তু সেম হয়ে গেছে, তাতে কি হয়েছে, এটা একটা ইউনিক নাম্বার আর এটা একটা কমন নাম্বার, দুইটা মিলে আলটিমেটলি তোমার একটা ইউনিক নেট অ্যাড্রেসই তোমাকে বানাই দিতেছে। মানে দুনিয়াতে তোমার আলটিমেটলি তোমার ফোনে যে আইপিটা কানেক্ট হচ্ছে, তোমার হয়তো মনে হইতে পারে এটা সেম আইপি, স্বাভাবিক এটা সেম আইপি, কিন্তু আলটিমেটলি পুরো লোকেশন হিসেবে যদি চিন্তা করে দেখো, এটা টোটালি একটা তোমাকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য এনাফ, একটা ইউনিক নাম্বার একটা কমন নাম্বার মিলে আলটিমেটলি একটা ইউনিক নাম্বারই তৈরি করবে। সো এই জন্য আমরা নেট ব্যবহার করতেছি। নেটের আর এক্সাম্পল দেখবো বইয়ে, এখানে একটা বড় একটা এক্সাম্পল আছে, এটা পরে করানোর সময় নেট কিভাবে কাজে লাগতেছে এটা দেখাবো। ইভেন তুমি মনে করো এখন ডাটা পাঠাবা অন্য একটা বন্ধুর কাছ থেকে, তাহলে এই ডাটাটা তোমার কাছ থেকে রাউটারে যাবে, দেন এটা এই লাইনের ভিতর যাবে পাবলিক লাইনের ভিতরে, মানে কি পাবলিক থেকে প্রাইভেটে হইতেছে, আবার প্রাইভেট থেকে পাবলিকে হইতেছে, এই কাজটুকু হইতেছে নেটের কাজ করে থাকে, ঠিক আছে? আর এআরপি, তারপর হইতেছে এআরপি টেবিল, এআরপি টেবিলের কাজটা হইতেছে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। এটার কাজটা কি, যে মনে করো আইপি কে হইতেছে ম্যাক অ্যাড্রেসে কনভার্ট করে থাকে, আবার ম্যাক অ্যাড্রেস আইপি তে কনভার্ট করে থাকে, এটা ওই বড় এক্সাম্পলের মধ্যেই দেখবো আনে। কেন? আলটিমেটলি সুইচের কারণে, কারণ সুইচ কখনো আইপি বোঝে না, ওর লাগবে ম্যাক অ্যাড্রেস, দ্যাটস ওয়াই হইতেছে এই কনভার্সন ম্যাপিং গুলা করা হয়, কনভার্সন বলবো না, ম্যাপিং করা হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর হইতেছে আর কি কি আচ্ছা আরেকটা হইতেছে তোমার এটার সার্ভিস দেয়, এটার সার্ভিস, এগুলো কিন্তু একটা ফাংশন, রাউটারে রাউটিং টেবিল একটা ফাংশন, নেট একটা ফাংশন, এআরপি একটা ফাংশন, সিকিউরিটি একটা ফাংশন, ডিএইচসিপি একটা ফাংশন, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, মানে র্যান্ডমলি তোমাকে আইপি সিলেক্ট করে দেয়, স্ট্যাটিক ভাবে তো আমরা একটা নিজেরা ফিক্স করে দিই আইপি, ডাইনামিক ভাবে যদি সিলেক্ট করতে হয় তাহলে ডিএইচসিপি সার্ভার ব্যবহার করে, এগুলো আসবো, এগুলো সবই আসবে, ঠিক আছে? এরপর আহ এরপর আর কি কি ফাংশন আছে, এরপর হইতেছে তোমার ফায়ারওয়াল আছে, ফায়ারওয়ালের রাউটারের একটা ফাংশন, তারপর ভিপিএন একটা ফাংশন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক একটা ফাংশন, তারপর সার্ভিস অন কি কি বলে রে, কোয়ালিটি অন সার্ভিস এটা একটা ফাংশন, তারপর হইতেছে ওয়্যারলেস সার্ভিস এটা একটা ফাংশন, এগুলো হইতেছে তোমার এক একটা রাউটারের ফাংশন, এগুলো মিনিং কি এগুলো আশা করি জানো, এই জন্য এগুলো আর এক্সপ্লেন করলাম না, বেশি ব্যাখ্যা করতেছি। আচ্ছা, এরপর হইতেছে এটা হইতেছে আমাদের কি বলে টপোলজি, একটা এটা হইতেছে তোমার ওয়ান 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 ওয়ান, এটা হইতেছে তোমার যে নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক্স, নেটওয়ার্ক ক্যারেক্টারিস্টিক, ঠিক, এটা নেটওয়ার্ক ক্যারেক্টারিস্টিক, এখানে হইতেছে তোমার টপোলজি, এখানে মুখে মুখে এক্সপ্লেন করে দিই, তোমার আছে এখানে এটা মুখস্থ করে পয়েন্ট গুলো, টপোলজি আছে, স্পিড আছে, কস্ট আছে, সিকিউরিটি আছে, অ্যাভেলেবিলিটি আছে, স্কেলাবিলিটি আছে, রিলায়েবিলিটি আছে। টপোলজি মানে কি, টপোলজি হইতেছে নেটওয়ার্কের লেআউট কে বোঝায়। যদি তোমার রাস্তাঘাটে ধরো হঠাৎ করে তোমার সাথে আমরা দেখা হলো, আমি জিজ্ঞাসা বাবা বলো টপোলজি মানে কি, তোমার এক কথায় বলে দাও নেটওয়ার্কের লেআউট, আমি তোমার 10-এ 10 দিয়ে দিব, নেটওয়ার্কের লেআউট। টপোলজি কিভাবে কাজ করে থাকে, স্টার টপোলজি, মেশ টপোলজি, এগুলো তো সবাই জানে, এগুলো আসলে দিও পরীক্ষার খাতা লিখলে লিখো, বাট টপোলজিটিকে নর্মালি দুইটা ভাগে ভাগ করছে বইয়ের, এখানে একটা হইতেছে লজিক্যাল, একটা ফিজিক্যাল। ফিজিক্যালটা মানে কি, এই যে
রাউটারের সাথে যে কেবল কানেক্ট করি আমরা একটা টপোলজি বানাই, মনে করি রাউটার 1 এটা কেবলের মাধ্যমে রাউটার 2 এর সাথে কানেক্ট করছি, আবার এটা রাউটার 3 এর সাথে কানেক্ট করছি, তারপর এটা মানে এইভাবে একটা আমরা টপোলজি বানাই থাকি না, এইভাবে বিভিন্ন মনে করো প্র্যাকটিক্যালি তুমি রাউটার নিছো চারটা রাউটারের সাথে তুমি এভাবে সবার সাথে তারের মাধ্যমে কানেক্ট করে দিছো। এইটা হইতেছে ফিজিক্যাল টপোলজি, মানে তুমি বাস্তবে কাজটা করছো, এটা ফিজিক্যাল। আর আরেকটা টপোলজি কি, ওটা হচ্ছে লজিক্যাল টপোলজি। লজিক্যাল টপোলজি লাইক মনে করো, এখানে দেখাই। আচ্ছা, এই যে ছবিটা দেখতেছো না, এটা একটা ফিজিক্যাল টপোলজি। তুমি জাস্ট ছবি আঁকার মাধ্যমে বুঝাইতেছো যে কার আইপি, কার কার কোন আইপি, কে ডাটা কোন দিকে যাইতেছে, কার পোর্ট নাম্বার, এই যে এগুলাকে একটা পোর্ট নাম্বার, কার পোর্ট নাম্বার কোন দিকে যাচ্ছে, কার গেটওয়ে নাম্বার কোথায় আছে, সবকিছু তুমি একটা ছবির মাধ্যমে দেখাতে পারতেছো। এটা হইতেছে তোমার লজিক্যাল টপোলজি। এটা হইতেছে, হ্যাঁ, এটা তোমার লজিক্যাল টপোলজি। তাহলে বুঝতে পারছো, তুমি যদি রিয়েল লাইফে যদি কেবলের মাধ্যমে কানেক্ট করে থাকো রাউটারের সাথে, সেটা ফিজিক্যাল টপোলজি। আর তুমি যদি ছবির মাধ্যমে, যেখানে রাউটার আছে বাট কোনো কেবল কানেকশন নেই, তুমি হাতের মাধ্যমে করতেছো, তাহলে সেটা হইতেছে লজিক্যাল টপোলজির ভিতরে পড়তেছে। ঠিক আছে? এরপর হইতেছে টপোলজি, বুঝলাম। টপোলজির পর হইতেছে স্পিড। স্পিড মানে হইতেছে যে প্রতি সেকেন্ডে কত পরিমাণে ডাটাগুলো ট্রান্সফার হয়ে থাকে, এটা হইতেছে বিট পার সেকেন্ডে আমরা হিসাব করে থাকি। এন্ড সাপোজ ধরো যে 10 এমবিপিএস, 10 এমবিপিএস মানে কি পার সেকেন্ডে 10 মিলিয়ন বিট ট্রান্সফার হইতেছে, এটাই হইতেছে তোমার স্পিড ডিফাইন করতেছে। কস্ট, কস্ট মানে জাস্ট রাউটারের কস্টটা কেবলের কস্ট এটা না। এখন রাউটারের কস্ট, কেবলের কস্ট, তারপর রাউটার লাগাইতে যে মেইনটেনেন্স কস্ট, তারপর সার্ভিসিং কস্ট, তারপর রাউটার কতদিন ধরে তোমাকে সার্ভিস করা লাগতেছে, তারপর ইনস্টলেশন কস্ট, সুইচের কস্ট, এগুলো সবকিছু মিলাই হইতেছে এই কস্ট মিন করে থাকে। সিকিউরিটি, সিকিউরিটি হইতেছে নেটওয়ার্ক কতটা সিকিউর আছে, যাতে হইতেছে কোনো হ্যাকার যাতে হ্যাক করতে না পারে, পাসওয়ার্ড চুরি না করতে পারে, তারপর হইতেছে ডাটা লিক যাতে না হয়ে থাকে, সেগুলা মেনটেন করে থাকে। তারপর হইতেছে অ্যাভেইলেবিলিটি। অ্যাভেইলেবিলিটি হইতেছে কতক্ষণ ধরে তোমার সার্ভারটা অন হয়েছে, মানে নেটওয়ার্ক তোমার অ্যাক্টিভ আছে। মনে করো একটা ভার্সিটি সার্ভার, মনে করো যে 99.99% হইতেছে অ্যাক্টিভ থাকতেছে, মানে কি হাইলি অ্যাভেইলেবিলিটি। স্কেলাবিলিটি কি, স্কেলাবিলিটি মানে হইতেছে একটা নেটওয়ার্কে তুমি কতটা বড় করতে পারো। মনে করো তোমার একটা কোম্পানিতে একটা সার্ভার আছে, এখন তুমি কোম্পানি বড় করতে চাও, তো দুইটা সার্ভার, এখন তোমাকে দেখতে হবে যে দুইটা সার্ভার আসলে কি তোমার পুরা বড় কোম্পানি যে বানাচ্ছে ওটাকে ম্যানেজ করতে পারবে কিনা, সেটা হইতেছে স্কেলাবিলিটি। আর রিলায়েবিলিটি হইতেছে সার্ভার তোমার অলওয়েজ ডিপেন্ডেবল কিনা, মানে অন হয়ে থাকতেছে কিনা, হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যেতেছে কিনা, ডাটা যখন চাই তখন আমি কি যে কোনো জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করতে পারতেছি না, এগুলো হইতেছে একটা রিলায়েবিলিটির ভিতরে পড়তেছে। ঠিক আছে? এগুলো হচ্ছে রিলায়েবিলিটি। আচ্ছা, বললাম তো। আচ্ছা, এখন হইতেছে ওয়াইড আউটিং। আচ্ছা, ওয়াই রাউটিং মিনিংটা হইতেছে এখানে বুঝাইতেছে যে মনে করো রাউটার আলটিমেটলি কি করতেছে, রাউটার হইতেছে দুইটা নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশন এস্টাবলিশ করার জন্যই তো রাউটার ব্যবহার করতেছে। তাহলে সুইচ কি করে থাকে, সেম নেটওয়ার্ক হলে, রাউটার কি করে আলাদা নেটওয়ার্ক হলে। ঠিক আছে? তাহলে যখন একটা নেটওয়ার্কের সাথে আরেকটা নেটওয়ার্কের ডাটা কমিউনিকেশন করার জন্য মেইনলি আমাকে রাউটিং ব্যবহার করা লাগে বা রাউটার ব্যবহার করা লাগে। তখন বিষয়টাতে এমন না যে আমার কাছে রাউটার আছে, ইন্টারনেট আছে, এখন আমি অন্য নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে পারবো, জিনিসটাতে এমন না। এখন তোমাকে রাউটিং করবে বলছে কি, ওয়াই রাউটিং। তোমার কাছে রাউটার আছে, ভালো কথা, তোমার কাছে কেবল আছে, সবকিছুই আছে, বাট এটা এনাফ না, তোমাকে বেস্ট পাথ কে চুজ করতে হবে। বেস্ট পাথ চুজ করতে হবে, ডেস্টিনেশন তোমাকে চুজ করতে হবে। তারপর হইতাছে যে কি বলে হয়, বেস্ট পাথই তো, হ্যাঁ ঠিক আছে, তো বেস্ট পাথ চুজ করতে হবে, ডেস্টিনেশন চুজ করতে হবে, রাউটার চুজ করতে হবে, কোন রাউটার মানে নেক্সট হব কে চুজ করতে হবে। এগুলো সবকিছু মিলাই হইতাছে তোমার হইতাছে রাউটিং পার্টটা কাজ করে থাকে। মনে করো বাংলাদেশ তুমি এখন একটা www.google.com সার্চ করছো, এখন এটা কি ডাইরেক্ট তার গুগলের সার্ভারে হিট করবে না, হাজার হাজার সার্ভার বা হাজার হাজার রাউটার জাম্প করতে করতে বা হপ টু হপ যেতে যেতে তারপর যায় তোমার এখানে যাবে। তো এখানে সবাই মিলে হইতেছে তোমার রাউটিং পার্টটা কাজ করে থাকে। আর এই রাউটিং পার্টটা কিভাবে কাজ করে থাকে, ওই যে সেম কথা, রাউটিং টেবিল ব্যবহার করে থাকে। নেক্সট থেকে ডেস্টিনেশন নাকি নেক্সট অন্য কোনো হপ আছে, এগুলো চেক করতে 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 আগায়। আর সেম নেটওয়ার্ক হইলে তো কাহিনী শেষ ওইদিকে, সুইচের মাধ্যমে তখন কাজটা হয়ে থাকে। তো রাউটার্স আর কম্পিউটার, এটা তোমার হইতেছে যে সিম্পল বিষয়, যে রাউটার্স এর ভিতরে সিপিইউ আছে, সিপিইউ মিন হইতেছে যে রাউটিং টেবিল, নেট টেবিল, এআরপি টেবিল, এগুলো সব ম্যানেজ করে থাকে, চুজ করে থাকে, ডাটাগুলোকে প্রসেস করে থাকে, এইগুলো কাজগুলো সিপিইউ করে থাকে। এখন রাউটারের ভিতরে একটা অপারেটিং সিস্টেম আছে, ওএস আছে। এই ওএস এর নাম আইওএস বলে থাকে। এই আইওএস এর নাম হইতেছে ইন্টার নেটওয়ার্ক ওএস। এটা হইতেছে এর ফুল, মানে এই ওএসটা কিন্তু রাউটারের ভিতর থাকেই, প্রত্যেকটা রাউটারের ভিতর থেকে, এর মাধ্যমেই কিন্তু তোমার রাউটার কিন্তু কাজ করে থাকে। হুম।
আচ্ছা, এরপর আমরা কি করে থাকবো, এটা ওএস এর thing। এরপর হইতেছে মেমোরি স্টোরেজ। এখানে আমরা কয়েক ধরনের স্টোরেজ পাওয়া যায়, র্যাম আছে, রোম আছে, র্যাম আছে, ফ্ল্যাশ আছে, হার্ড ড্রাইভ আছে। এগুলো এখন সবগুলো এখন আমরা একটু ডিটেল দেখাবো। এখানে আমি জানি না এত ডিটেল। আচ্ছা, হ্যাঁ করছে, এক দুই লাইন করে করে করছে। এখন আমরা রাউটারের মেমোরি সম্পর্কে দেখবো, দেখি যদি এক ভিডিওতে পারি কিনা, না হলে আলাদা আলাদা পার্ট করে করে ভিডিও আপলোড করতে হবে। আচ্ছা, প্রথম বিষয়টা হইতেছে যে মেমোরি দুই ধরনের। এখানে মেমোরি দুই ধরনের মেমোরি দুই ধরনের। একটা কি নরমালি দুই ধরনের, হ্যাঁ দুই ধরনেরই, বাট ওগুলোর ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে। একটা ভলেটাইল টাইপ, আর এটা হচ্ছে নন ভলেটাইল। এখন এগুলো সব পিসির মতন করে আমি আলোচনা করবো যাতে তুমি মিলাই পারতে পারো। এখন মনে করো র্যাম। র্যাম কি অবশ্যই ভলেটাইল, কেন ভুলা যায়? ঠিক আছে, র্যাম হইতেছে একটা ভলেটাইল মেমোরি। তারপর হচ্ছে পাওয়ার অফ করলে এটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, একটা বৈশিষ্ট্য আকারে দিই। একটা হইতেছে তোমার ভলেটাইল পাওয়ার অফ করলে ডাটা ক্লিয়ার, শর্টে লিখি ডাটা ক্লিয়ার হয়ে যায়, এটা স্বাভাবিক আমরা জানি। তারপর হইতেছে যে এই র্যামের ভিতরে এখানে আইওএসটা রান করে। আইওএস রান করে মানে যেখানে হার্ড ড্রাইভ বা আচ্ছা ধরো রাউটারের ভিতরে হার্ড ড্রাইভ আছে, হার্ড ড্রাইভের ভিতরে ওএসটা আছে বা আইওএসটা আছে, সেটা র্যামের ভিতরে লোড করবে। লোড করার পরই তো এটা প্রসেসরের কাছে যা প্রসেস হবে, তাই না? তাহলে আলটিমেটলি এটা কোথায় রান করার সময়, মানে রান টাইমে এই ওএসটা কোথায় থাকতেছে? র্যামের ভিতরে থাকতেছে। ঠিক আছে। তারপর হইতেছে কোন ধরনের যখন আমরা কনফিগ চেঞ্জ করে থাকি, কনফিগ চেঞ্জ করলে র্যামের ভিতরে চেঞ্জ হয়ে থাকে। কনফিগ যখন চেঞ্জ করে থাকি সেটা র্যামের ভিতরেও চেঞ্জ হয়ে থাকবে। ঠিক আছে। এরপর হইতেছে যে আম, কি কি আছে। আচ্ছা, আরেকটা তারপর হইতেছে যে রাউটিং টেবিল। রাউটিং টেবিল কিন্তু র্যামের ভিতরেই স্টোর হয়ে থাকে। মনে করো র্যাম এত বড় আছে, র্যামের একটা পার্ট হইতেছে, এই পার্টটা হইতেছে তোমার রাউটিং টেবিল হিসেবে কাজ করে থাকে, বাকিটা হইতেছে তোমার বাফার হিসেবে কাজ করে থাকে। বাফার কি করে থাকে, এই যে রাউটারের ভিতর থেকে মনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যে প্যাকেট গুলা পাঠাচ্ছে, এটা রাউটারের মধ্যে কিছুক্ষণের জন্য স্টোর করা হয়ে থাকে। ওটা কোথায় স্টোর হয়ে থাকে? বাফারের মধ্যে স্টোর করা হয়ে থাকে কিন্তু। তারপর হইতেছে রাউটিং টেবিল এখানে থাকে, এআরপি টেবিল এদিকে থাকে, নেট টেবিল এই রাউটারের মানে র্যামের ভিতর থাকে। এগুলো সব কিছু এখানে থাকতেছে। ঠিক আছে। এরপর হইতেছে আমরা আসি নন ভলেটাইলের ভিতরে। রোম। রোম হইতেছে নন ভলেটাইলের ভিতর আমরা পড়তেছি। এটা একটা বৈশিষ্ট্য বলতে পারতেছো। পাওয়ার অফ করলে, পাওয়ার অফ, ডাটা ক্লিন হয় না। সেটা হইতেছে ক্লিন হয় না। তারপর হইতেছে যে বেসিক যে ডায়াগনস্টিক গুলো হয়ে থাকে, সফটওয়্যারটা এখানে থাকে, রোমের ভিতর থাকে। এখন তুমি মনে করো তো বুট লোডার যেটাকে আমরা বলে থাকি, সব কিছু, আরে বেটা, সবকিছু এখানে থাকে। লাইক মনে করো যে তোমার একটা স্টোরেজ সিস্টেম আছে, যেটাকে ফ্ল্যাশ মেমোরি বলে থাকি। এখানে হইতেছে আইওএস সফটওয়্যার স্টোরড আছে। এটা হইতেছে তোমার রোমের ভিতর হইতেছে তোমার এই কি বলে বুট লোডারটা বসে আছে। আর এই তোমার মনে করো প্রসেসর, এই বুট লোডার এই আইওএসটাকে এখান থেকে নিয়ে সরি র্যামের ভিতর নিবে। র্যামের ভিতর নেয়, দেন হইতেছে র্যাম থেকে এটা প্রসেসরের ভিতরে যাইতেছে। কাহিনীটা এরকম ই হয়ে থাকে পিসির ক্ষেত্রে, একদম রাউটারের ক্ষেত্রে সেম। র্যামের ভিতরে বুট লোডারটা থাকে, বুট লোডার এটাকে লোড আইওএসটাকে ফ্ল্যাশ মেমোরি থেকে নিয়ে র্যামের ভিতর নিয়ে র্যাম থেকে এটা প্রসেসরের কাছে নিয়ে নিবে। ঠিক আছে। এই কাজটা থেকে তা বেসিক ডায়াগনস্টিক পিসির ক্ষেত্রে আমরা কি বলে থাকি? পিসির ক্ষেত্রে আমরা পোস্ট পড়ছিলাম না? পোস্ট, যে পিসি যখন অন করি সবকিছু হার্ডওয়্যার সফটওয়্যার তারপর পাওয়ার সাপ্লাই আর তারপর র্যাম সবকিছু চেক করে সবকিছু ঠিক আছে কিনা, তারপরেই তোমার আইওএসটা রান করে থাকি। এইটা যেটা পোস্ট কাজ করে থাকে পিসির ক্ষেত্রে, সেম কাজটা রাউটারের ক্ষেত্রে আছে, যেটা বেসিক ডায়াগনস্টিক সফটওয়্যার আমরা বলে থাকি। এগুলো রান করে দেখে যে রাউটারে সবকিছু ঠিকঠাক আছে কিনা, এটা। আর এই রোমের ভিতরে একটা কি বলে একটা লিমিটেড আইওএস থাকে। এই লিমিটেড আইওএস এর কাজটা কি? লিমিটেড আইওএস এর কাজটা হইতাছে যে তোমার মনে করে মেইন আইওএস টা যদি কোনো কারণে নষ্ট হয়ে থাকে, তাহলে মানে এই আইওএস টা তখন মেইন আইওএস কে ট্রাবল শুট করে বা রিকভার করার চেষ্টা করে থাকে। আসলে কোনো কাজের কাজ কিছুই হয় না, যে উইন্ডোজে যেমন ট্রাবল শুট কোনো কাজের কাজ না, সেম কেস এখানে একটা লিমিটেড আইওএস থাকে যেটা মেইন আইওএস কে রিকভার করার চেষ্টা করে থাকে। তারপর আরেক ধরনের এনভিরাম।
এনভিরাম, এনভিরাম মানে নন ভলেটাইল র্যাম। নন ভলেটাইল র্যাম, র্যাম তো নর্মালি ভলেটাইল হয়ে থাকে, কিন্তু এটা নন ভলেটাইল র্যাম। নন ভলেটাইল র্যামের ভিতরেই হইতেছে তোমার যে কনফিগ ফাইল গুলা থাকে। তুমি বলতে পারো কনফিগ ফাইল কেন? তুমি যখন বাজার থেকে মাত্র একটু আগে কি বলছো, কনফিগ মানে কি? রাউটার যখন একদম পুরো ইনিশিয়ালি তুমি নতুন যখন কিনে নিয়ে আসো, ওটার মধ্যে পাসওয়ার্ড টাসওয়ার্ড যখন কিছুই দেওয়া থাকে না, সেইটাই হইতেছে তোমার কনফিগ অবস্থাতে তোমাকে কনফিগ করা লাগে, কনফিগ করা লাগে তখন। এখন কি জানি বলতেছিলাম, হ্যাঁ কনফিগ করা লাগে। এখন তোমরা বলতে পারো যে কনফিগের ইনফরমেশন আমি এই র্যামের ভিতর না, মানে না রেখে আমি রোমের ভিতরে কেন রাখলাম না? এটার রিজনটা হইতেছে, রোমের ভিতর কি রাখতেছো? বুট লোডারটাকে রাখতেছো, যে কি করে থাকে আইওএস টাকে লোড করে থাকে। একটা জিনিস চিন্তা করে থাকে, কনফিগের ইনফরমেশন মানে কি, একদম রাউটারটাকে শুরুতে যে ইনফরমেশন দেওয়া হয়ে থাকে, কিভাবে ও চলে থাকে, কিভাবে সেট আপ করা লাগে, এইসব ইনফরমেশন। এখন রোম যদি কোনো কারণে ক্লিয়ার হয়ে যায়, তাইলে তুমি এটা চালাবা কিভাবে? রাউটার তো চিনবেই না কাউরে, রাউটার ওএস কে লোডই করবে না। এই জন্য আমরা আলাদা একটা পার্টিশন করে থাকি, যেখানে হইতেছে এই কনফিগের ইনফরমেশন গুলা থাকে, যে রাউটার কিভাবে সেট আপ করা হবে, কিভাবে কাজ করে থাকে, এইসব ইনফরমেশন গুলা, এগুলোই হইতেছে মেইনলি রোমকে কন্ট্রোল বা আইডিয়া দিবে যে তুমি এখন এভাবে এভাবে করে ফ্ল্যাশ মেমোরি থেকে ওএস টাকে নাও, দেন র্যামে পাঠাও। এর পাসওয়ার্ড হয়ে যাবে এটা, এর সিকিউরিটি হয়ে যাবে এটা। এইসব ইনফরমেশন গুলো হইতেছে কনফিগ ফাইলের ভিতর থাকে, যেটা হইতেছে এনভি র্যামের ভিতরে স্টোর থাকে। এখানে এটা কখনো তোমার ক্লিয়ার হয় না, এটা কখনো মানে তোমার ইরেজ হওয়ার চান্সেস খুবই কম। এরপর হইতেছে ফাইনাল হইতেছে ফ্ল্যাশ মেমোরি। ফ্ল্যাশ মেমোরির কাজটা কি? ফ্ল্যাশ মেমোরি হইতেছে ওই যে আইওএস ফাইলটা আছে, সেই আইওএস ফাইলটাই হইতেছে তোমার এই এই ফ্ল্যাশ মেমোরির ভিতরে স্টোরড অবস্থাতে থাকতেছে। ওকে। এরপর হইতেছে রাউটারের ইন্টারকানেক্ট নেটওয়ার্ক। এটা মনে হয় রাউটার ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক, রাউটার ইন্টারকানেক্টেড নেটওয়ার্কের ভিতর হইতেছে এই যে ছবি আছে একটা, দেখো। রাউটার ইন্টারকানেক্টেড নেটওয়ার্কের ক্ষেত্রে এখানে এই নেটওয়ার্কের ভিতর এই সাইডে একটা নেটওয়ার্ক আছে, এই সাইডে একটা নেটওয়ার্ক আছে। এখানে দেখো কতগুলো ডিভাইস আছে, এই ডিভাইস এই পরস্পরের সাথে কানেক্টেড হয়ে থাকে। মাঝে হইতেছে একটা ওয়ান লাইন আছে বা পয়েন্ট টু সিরিয়াল কমিউনিকেশন, কি বলে, সিরিয়াল কানেকশন দেওয়া আছে। এটা সিরিয়াল কানেকশন কি, এটা একটু পরে দেখতেছি। এখন এটার মানে কি, রাউটার ইন্টারকানেক্ট নেটওয়ার্ক, রাউটারের মাধ্যমে হচ্ছে দুইটা নেটওয়ার্ককে আমরা কানেক্ট করে থাকি, যেটা এই এই পার্টের মূল টপিক। এর জন্য নেট আলাদা আলাদা পোর্ট আছে। এই সাইডে একটা পোর্ট আছে অবশ্যই, এখানে একটা পোর্ট আছে, এই পোর্টের মাধ্যমে এই পার্টটুকু এখানে আমাদের কানেক্ট করতেছি। আচ্ছা, মনে করো এখানে হইতেছে আমাদের একটা নেটওয়ার্কের পার্ট আছে, খুব ভালো কথা। এই পার্টটা যখন এখানে আমরা কানেক্ট করতেছি, কিন্তু তাহলে এখানে অবশ্য একটা পোর্ট আছে, এই পোর্টের মাধ্যমে সেম এই নেটওয়ার্কটা এই রাউটার এখানে কানেক্ট হচ্ছে, এই পোর্টের মাধ্যমে কানেক্ট, দুইটা আলাদা আলাদা পোর্ট, কিন্তু পোর্টের মাধ্যমে হচ্ছে দুইটা নেটওয়ার্ক আমরা কিন্তু ইন্টারকানেক্ট কিন্তু করে থাকি। কোনো একটা প্যাকেট যখন এখান থেকে এখানে যায়, এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্ক, মনে করি এই পিসি থেকে এই পিসিতে পাঠাতে চাইতেছে, তখন কি হয়ে থাকবে, যেহেতু রাউটার, তারপর রাউটার যাবে, রাউটারের কাছে যাবে, দেন হইতাছে ডিক্যাপসুল হবে, ডিক্যাপসুলিং হওয়ার মাধ্যমে আইপি চেক হবে, ম্যাক চেক হবে। তারপর হইতাছে ডিক্যাপসুল হয়েছে নতুন রাউটিং টেবিল চেক করবে যে এই পরেই কি আমি ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো কিনা। এরপর হইতেছে আবার ইনক্যাপসুল করবে, ইনক্যাপসুল করে হইতেছে দেন হইতেছে যে এক্সিট করবে রাউটার থেকে। এটাই হইতেছে নরমালি ফুল প্রসেস, যেটা একটা একটা প্যাকেট আরেক রাউটারের ভিতর কিভাবে যেয়ে থাকে। তারপর হইতেছে যে রাউটারের ভিতর হইতেছে কিভাবে বেস্ট পাথ কে চুজ করে থাকে, বেস্ট পাথ কে নরমালি পাথ আমি কিভাবে চুজ করে থাকি এভাবে চিন্তা করে, তারপর না বেস্ট পাথ, পাথ এটা এখানে আসলে বেশি কিছু লেখা নেই। এই চ্যাপ্টারের শেষের দিকে যখন আগাবো তখন হইতেছে কিভাবে পাথ চুজ করে থাকে, কিভাবে বেস্ট পাথ কে চুজ করে থাকে, এগুলো তখন এক্সপ্লেন করা। আগে আগে একটু অল্প করে এক্সপ্লেন করে ওগুলো লিখতে হয় প্রিয়। হুম। এখন চিন্তা করে থাকো যে বেস্ট পাথ কে কিভাবে চুজ করে থাকে। বেস্ট পাথ কে চুজ করবে অবশ্যই রাউটিং টেবিলের থেকে, রাউটিং টেবিল। এখন একটা জিনিস চিন্তা করে, এই রাউটিং টেবিল তোমার কাছে আছে, এখানে অনেকগুলো আইপি আছে, ডেস্টিনেশন আইপি, আমি শুধু আইপি লিখলাম, এখানে হোপ গুলো আছে, নেক্সট হোপ গুলো থাকে, এখানে পোর্ট নাম্বার থাকে। এখন এখানে মনে করে একটা আইপি আছে, এখানে একটা আইপি আছে, এখানে একটা আইপি আছে।
এখন আলটিমেটলি তুমি দেখতে পাচ্ছ এই লাইনটা চুজ করে, এই লাইনটা চুজ করে, এই লাইনটা চুজ করে, তিনটার মাধ্যমে তুমি ডেস্টিনেশনে যাইতে পারতেছো, তাহলে তো আরো ভালো। কিন্তু কোনটা চুজ করলে তুমি ফার্স্ট পৌঁছাতে পারবা, কস্ট কম হয়ে থাকবে, টাইম কম লাগবে, ব্যান্ডউইথ বেশি আছে, এটার মাধ্যমে হইতেছে বেস্ট পাথকে আমরা চুজ করে থাকি। বেস্ট পাথ চুজ করার জন্য তিনটা নিয়ম আছে বেস্ট পাথের। বেস্ট পাথ করার জন্য হইতেছে RIP আছে, OSFS না কি জানি একটা এরকম আছে, আর একটা আছে EIGRP, এরকম তিনটা প্রোটোকল আছে। এই তিনটা প্রোটোকলের এইরকম কিছু একটা আছে, আমি এটা আগাইতে আগাইতে বই দেখলে বুঝবো। এই তিনটা প্রোটোকলের মাধ্যমে চুজ করা হয় থেকে বেস্ট পাথটা। আলটিমেটলি কোত্থেকে চুজ করবে? রাউটিং টেবিল থেকেই চুজ করে থাকবে, এই রাউটিং টেবিল থেকে। এটা হইতেছে এখানকার বেস্ট পাথের ভিতরে আমাদের একটা ব্যাখ্যা। আর ভালো ছবি, আচ্ছা এখানে একটা ছবি দেখি, এরা বেস্ট পাথের ভিতরে এই ছবিটা দিছি। একটা জিনিস চিন্তা করো, এই লাইনটা দেখো কিভাবে কানেক্ট করা, ইথারনেটের মাধ্যমে কানেক্ট করা, কিন্তু ইথারনেটের মাধ্যমে মাঝে দেখতেছো না জিগজ্যাগ, এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, PPP, পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকলের মাধ্যমে কানেক্ট করা, এটা আবার ইথারনেটের মাধ্যমে কানেক্ট করা, কিন্তু ইথারনেটের মাধ্যমে। তো যখনই এই প্যাকেট একটা আসলো এখান থেকে রাউটারের ভিতরে, এটা আমি কি বললাম, এনক্যাপসুল, সরি ডিক্যাপসুল হবে। ডিক্যাপসুল হইলো। আর ডিক্যাপসুল যদি হয়ে থাকে তাহলে কি হবে? ডিক্যাপসুল মানে কি? তোমার আছে ফ্রেমের ভিতর, এটা তখন প্যাকেটে কনভার্ট হয়, মানে ভিতরে যে প্যাকেটটা আছে প্যাকেটটা এরকম করে ডিক্যাপসুলে প্যাকেটে কনভার্ট হইলো, ফ্রেমটাকে বাদ দিয়ে দিছি আমি। ঠিক আছে, এই ফ্রেমটা কি হয়ে থাকবে? এটা হচ্ছে ইথারনেট ফ্রেম, যেহেতু ইথারনেট লাইন থেকে আসছে। তখন সিপিইউ রাউটারের ভিতরে গেল, এই প্যাকেটটা প্রসেস হবে, আইপি টেবিল, ডেস্টিনেশন, নেক্সট হপ, এগুলো সবকিছু আপডেট হবে। আপডেট হওয়ার পর আবার এনক্যাপসুল হবে। এনক্যাপসুল মানে কি? প্যাকেট আছে, প্যাকেটের উপর নতুন একটা ফ্রেম বসাবে। এই ফ্রেমটা কি হয়ে থাকবে? রাউটারটা এখন কোথায় যাবে? এই নেটওয়ার্কের ভিতরে যাবে, এই নেটওয়ার্কের ভিতরে যাবে, মানে কি পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল বা এই প্রোটোকলের মধ্যে যাবে। তাহলে এই প্রোটোকলেরই ফ্রেম বসাবো। তখন এই প্যাকেটটার উপরে আমি কোন ধরনের ফ্রেম বসাবো? পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ফ্রেম আমরা বসাবো। এই জন্যই হইতাছে যে আমরা প্রত্যেকটা রাউটারের ভিতরে প্যাকেট গুলা যখন যায়, মানে ফ্রেম গুলো যখন যায়, একবার ডিক্যাপসুল করি, দেন এনক্যাপসুল করি। কিসের জন্য করি? ফ্রেম গুলোকে আলাদা করি। আলটিমেটলি যখন একটা রাউটারের ভিতর যখন কোন একটা প্যাকেট বা ফ্রেম, এই যে মনে করো রাউটার ওয়ান, একটা ফ্রেম গেছে, ফ্রেমই গেছে, কিন্তু কিন্তু আউটপুটও কিন্তু ঠিকই একটা ফ্রেমের মাধ্যমেই কিন্তু আউটপুট আসে, কিন্তু দুইটা ফ্রেম কি সেম না? দুইটা ফ্রেম সেম না। এখান থেকে মনে করো ইথারনেটের মাধ্যমে বের হয়েছে, এর পরেও যদি ইথারনেট থাকে তাহলে স্বাভাবিক ইথারনেট ফ্রেমই আবার আউটপুটে আসবে, কিন্তু আপডেটেডটা আসবে, নতুন আইপি থাকবে, নতুন নেক্সট হপ থাকবে। যে কিন্তু মনে করো যেখানে ইথারনেট না হয়ে যে তোমার এখানে পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক আছে, তাহলে তখন এটা পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ফ্রেম দিয়ে বের হবে, ঢুকছে ইথারনেট ফ্রেম দিয়ে, কিন্তু বের হবে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট ফ্রেমওয়ার্কের মাধ্যমে। এই জন্যই হইতেছে আমরা ফ্রেম গুলাকে একবার ডিক্যাপসুল করি, দেন ইনক্যাপসুল করি, কারণ আমরা ফ্রেম চেঞ্জ করতেছি। এই একটা কারণে আমরা বারবার প্রত্যেকটা রাউটারের ভিতরে ফ্রেম গুলা চেঞ্জ করে থাকি। তারপর মনে করো রাউটিং এর বেস পাথ আমরা চুজ করলাম। আচ্ছা এরকম কি আর কি কোনো কেন? হ্যাঁ, ইথারনেট ফ্রেম আছে, এরকম ইথারনেট ফ্রেম আছে, তার পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ফ্রেম আছে। তারপরে তো আছে যে আমরা আগের নেটওয়ার্কিং আমাদের ডিএসএল পড়ছিলাম, ওটা হইতেছে ওই কিছু কিছু বাসা বাড়িতে কিছু কেবল ছিল না, যে টিভি কেবল হিসেবেও চলতো, প্লাস ডিশের লাইন হিসেবেও চলতো, প্লাস ওইখান থেকে ইন্টারনেট, সরি ডিশের লাইন না, টেলিফোন লাইন ছিল, টেলিফোন লাইন হিসেবেও চলতো, প্লাস ইন্টারনেটের লাইনও থাকতো। সেটাও একটা এক ধরনের ফ্রেম আমরা ব্যবহার করছি, যেটাকে ডিএসএল ফ্রেম বলে থাকতাম। তা- তারপর হইতেছে কেবল কানেকশনের জন্য টিভি কেবলের মাধ্যমেও কিন্তু আমরা কমিউনিকেট করতাম। টিভি কেবলের মধ্যে ডিশের লাইনও আসতো, প্লাস হইতেছে ইন্টারনেটের কাজও কিন্তু করা যাইতো। এগুলো হইতেছে এক 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 ধরনের ফ্রেম। আচ্ছা, রাউটার এখন কিভাবে রাউটিং টেবিলটা বানায় থাকে, এটা একটু চিন্তা করি। রাউটার কিভাবে রাউটিং টেবিলটাকে আপডেট করতেছে, এটাও আছে। ওই একটা বললাম একটা এক্সাম্পল আছে, ওই এক্সাম্পলের মাধ্যমে রাউটার কিভাবে রাউটিং টেবিল বানায় থাকে। এটা নর্মালি দুই ভাবে একটা রাউটার রাউটিং টেবিল বানায় থাকে। রাউটার রাউটিং টেবিল দুই ভাবে বানায় থাকে, এটা স্ট্যাটিক রাউটের মাধ্যমে, এগুলা আর একটু ডিপে যাবো একটু পরে। স্ট্যাটিক রাউটের মাধ্যমে বানায়, ডাইনামিক রাউটের মাধ্যমে বানায়। ডাইনামিক রাউট, আচ্ছা, এই ডাইনামিক রাউটের মধ্যে কিন্তু ওই যে বললাম না, RIP,
তারপর আরেক দুইটা আছে ওই নাম ভুলে গেছি, এগুলো আছে পরে। স্ট্যাটিক রাউট মানে কি, যে অ্যাডমিনিস্ট্রেটর বা নেটওয়ার্ক ইউজার নিজে হইতেছে আইপি সেট করে দিতেছে রাউটিং টেবিলের ভিতর। রাউটিং টেবিল কিভাবে বানায়, একটা রাউটিং টেবিল তোমার কাছে আছে, এখানে ইউজার নিজ হাতে লিখে দিতেছি এই হইতেছে ডেস্টিনেশন, এই হইতেছে তোমার নেক্সট হপ, এই বড় এই হোপ দিয়ে গেলেই তুমি এই স্পেসিফিক ডেস্টিনেশনে পৌঁছাবা, এটা মিন করে দেয়। আর ডাইনামিক রাউটিং কি, ডাইনামিক হইতেছে রাউটার নিজে নিজে শিখে, কিভাবে শিখে, সামনের রাউটারের সাথে কমিউনিকেট করে যে ভাই আপনার প্রতিদিন প্যাকেট পাঠায়, আপনি কোন ডেস্টিনেশন পাঠাইতে পারবেন কিনা। সামনের রাউটার যদি বলে যে না ভাই পাঠাইতে পারবো না, তাহলে ওটা রাউটিং, তাহলে ও ধরে দিতেছে যে না, রাউটিং টেবিলে যে এই যে নেক্সট হোপটা আছে এটার মাধ্যমে ইউজ করলে আমি প্যাকেটটা ঠিক জায়গাতে পাঠাতে পারবো না। সুন্দর মতো পরের নেক্সট হোপকে জিজ্ঞেস করে ভাই আপনারা পাঠাইলে, আপনার এই প্যাকেটটা পাঠাইলে আপনি সামনে পাঠাইতে পারবেন কিনা ডেস্টিনেশন। সে বললো হ্যাঁ, রাউটার রিপ্লাই দিল যে হ্যাঁ আমি পারবো। তখন ওই রাউটারকে নেক্সট হপ হিসেবে প্যাকেটটা পাঠিয়ে দেওয়া হয়। এভাবে হইতেছে নিজে নিজে শিখে। স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে কিন্তু রাউটার নিজে কিন্তু নিজে নিজে কিন্তু শেখে না, এখানে শেখে ডাইনামিকের ক্ষেত্রে। ওকে, এখন যে প্যাকেট ফরওয়ার্ডিং মেকানিজম, প্যাকেট ফরওয়ার্ডিং এর তিন ধরনের মেকানিজম আছে। প্যাকেট ফরওয়ার্ডিং এর তিন ধরনের মেকানিজম, একটা হইতেছে প্রসেস সুইচিং, এটা লিখবো না, এটা ফাস্ট সুইচিং, আর একটা হইতেছে সিসকো, সিসকো সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং। আচ্ছা, প্যাকেট সুইচিং এর ক্ষেত্রে এটা ছবি দেখেই বুঝতে পারতেছো, মনে করো এখানে দেখো প্রথম আমার একটা প্যাকেট আছে, প্যাকেটটা আমার কাছে যাচ্ছে যাচ্ছে যে সিপিইউর কাছে যাচ্ছে। সিপিইউ কি করে থাকবে, তিনটা জিনিস চেক করে থাকবে, তো তিনটা না অনেক কিছু চেক, আইপি চেক করো, ডেস্টিনেশন আইপি চেক করবে, মানে ডিক্যাপসুল করলো, ডিক্যাপসুল করার মাধ্যমে ফ্রেম থেকে প্যাকেটটাকে বের করো, তখন আইপি চেক করবে, ইন্টারফেস চেক করবে, মানে ইন্টারফেস মানে পোর্ট নাম্বার চেক করবে, তারপর গেটওয়ে চেক করে থাকবে, তারপর সাবনেট মাস্ক চেক করবে, এগুলো চেক করে থাকে, ঠিক আছে। দেন ও ওই অনুসারে যখন দেখতেছে যে হ্যাঁ এই পোর্ট থেকে বের হইলে, পোর্ট নাম্বার ওয়ান থেকে বের হইলে সে ডেস্টিনেশন যাবে, এই পোর্ট ওয়ান এর কাছে, এখানে তখন পাঠাই দেবে, এই পোর্ট থেকে পাঠাই দিবে। কিন্তু মনে করো আরো তোমার এখানে প্যাকেট আছে, প্রত্যেকটা প্যাকেটেরই তাহলে সিপিইউ কাছে যাবে, সিপিইউ একবার এগুলো ডিক্যাপসুল করবে, সবকিছু চেক করবে, দেন ইনক্যাপসুল করে সামনে থেকে বের করবে। স্বাভাবিক, এটা একটা টাইম কনজিউমিং না, সেম লোকেশনে যদি সবগুলো প্যাকেটই যায় তাহলে প্রত্যেকটা প্যাকেটকে আমার ডিক্যাপসুল করার কোনো মানে আছে, সুন্দর মতো পাঠাই দিলেই তো পারতাম। এটাই হইতেছে এই প্রসেস সুইচিং এর একটা ডিসঅ্যাডভান্টেজ, যে এ 100টা প্যাকেট যদি পায় বা 1000টা প্যাকেট পায়, 1000টাকে ডিক্যাপসুল করবে, 1000টাকেই চেক করবে, 1000টাকেই তখন আস্তে আস্তে একটা একটা করে ফরওয়ার্ড করবে। এই জন্য এটা আমরা ইউজ করি না। ফাস্ট সুইচিং কেস, এখানে একটা, এটা আপডেটেড ভার্সন, এখানে একটা দেখবা যে বাফার আছে, ক্যাশ মেমোরি আছে, যেটা ফাস্ট ফরওয়ার্ড ক্যাশ আছে, এটা কি করে থাকে, একটা প্যাকেট, প্রথম প্যাকেটকে স্টোর করবে, কিভাবে স্টোর করবে, ওর আইপি, ওর ডেস্টিনেশন, ওর নেক্সট হপ, ওর ইন্টারফেস, হাবি জাবি যত কিছু আমরা একটু আগে বের করছি সব স্টোর করবে, সিপিইউ এগুলা প্রসেস করবে, প্রসেস করে সুন্দর মতো আউটপুট পোর্ট থেকে বের করে দিবে। সেকেন্ড প্যাকেটটা যখন আসবে তখন এটাকে ডিক্যাপসুল করার, ডিক্যাপসুলটা করে জাস্ট চেক করবে যে এর, সরি ডিক্যাপসুল করা লাগে না এখানে, এখানে যখন সেকেন্ড প্যাকেটটা আসে সাথে সাথে চেক করে ক্যাশ মেমোরির মাধ্যমে যে ডেস্টিনেশন সেম কিনা, প্রথম প্যাকেটের ডেস্টিনেশন দ্বিতীয় প্যাকেটের ডেস্টিনেশন সেম কিনা। যদি সেম হয়ে থাকে, বাকি যত যাবতীয় ইনফরমেশন ছিল যেটা এই ক্যাশ মেমোরির ভিতর ছিল, এগুলো সব ওগুলোর মাধ্যমে সে প্যাকেটটা আউটপুটে চলে যায়, সিপিইউর কাছেও যায়ই না সেকেন্ড প্যাকেট। তো আলটিমেটলি কি হলো, সেকেন্ড প্যাকেট যখন আসলো প্রথম প্যাকেটের ইনফরমেশন সবকিছু মিলাইলো, মিলাই দেখতেছে আরে এটা তো সেম লোকেশনে যাইতেছে, সুন্দর মতো পোর্ট নাম্বার ওয়াইজ বের করে দিল, সিপিইউ কে প্রসেসই করা লাগলো না, এটা অবশ্যই ভালো। এর মানে কন্ডিশনটা হইতাছে অ্যাটলিস্ট প্রথম প্যাকেটটা, অ্যাটলিস্ট না অবশ্যই তোমাকে প্রথম প্যাকেটটা বাফারের ভিতর যাবে, সিপিইউ এর ভিতর যাবে, সিপিইউ এটাকে প্রসেস করে বাফারের ভিতর ওর ইনফরমেশন গুলো স্টোর করার পর ফরওয়ার্ড করে দিল। এরপর থেকে যাবতীয় যতগুলো প্যাকেট আসবে, যদি ডেস্টিনেশন সেম হয়ে থাকে তাহলে সুন্দর মতন ওই ডেস্টিনেশনে ডাটাগুলো পাঠাই দিবে। বাট এটা কি করে ডিসঅ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ, হ্যাঁ ডিসঅ্যাডভান্টেজ একটাই আছে। একটা চিন্তা করো, প্রথম প্যাকেটটাকে আমি পাঠাচ্ছি এদিকে, প্রথম প্যাকেটটাই যদি কোনোভাবে ডিসকার্ড হয়ে যায়, তাহলে এরপর যাবতীয় যতগুলো প্যাকেট আছে পাঠাবো, সেগুলা কি আর ওই ক্যাশ মেমোরির ভিতরে স্টোরড হবে? স্টোরড হবে না, যার জন্য এটাও আস্তে আস্তে পরে বাদ দেওয়া হয়েছে। এরপর হচ্ছে সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং, এটাই বর্তমানে সবচেয়ে ফাস্টেস্ট, আর এটাই আমরা ব্যবহার করে থাকি।
এখানে দুইটা টেবিল ব্যবহার করে, এফআইবি টেবিল ব্যবহার করে, ফরওয়ার্ড ইন্টারফেস বাফার ব্যবহার করে, অ্যাডজাসেন্সি টেবিল, এই দুইটা আমরা টেবিল ব্যবহার করে থাকি। এখানে ফরওয়ার্ড ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস, ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস, যেটাকে এফআইবি বলে থাকি। এই টেবিল কি করে থাকে, ওই নেক্সট হপ ইন্টারফেস, তারপর ডেস্টিনেশন আইপি বা রাউটিং টেবিলে যত কিছু ইনফরমেশন আছে এগুলো সব এই টেবিলের মধ্যে স্টোরড হয়। আর অ্যাডজাসেন্সি টেবিল কি করে থাকে, অ্যাডজাসেন্সি টেবিলটা হইতেছে লেয়ার 2 এর বা ডাটা লিংক লেয়ারে যেসব ইনফরমেশন মানে ম্যাক অ্যাড্রেস, ফ্রেমের ইনফরমেশন এগুলোকে স্টোর করে থাকে। দেখো, প্যাকেট পাঠাইছো, প্যাকেটের সকল যাবতীয় ইনফরমেশন তুমি স্টোর করছো এখানেই, তো কারণ স্টোর করা লাগতেছে না কেন, কেন করা লাগতেছে না? কারণ এই টেবিলের ভিতর অলরেডি বললাম নেক্সট ডেস্টিনেশন, নেক্সট হপ, ইন্টারফেস সবকিছু আছেই স্টোর করা। কেন বাবা এটার আমি ক্যাপসুল কইরা ওর ইনফরমেশন চেক করতে থাকবো সিপিইউ এর মাধ্যমে? আমি তো জানি এই প্যাকেট কই যাবে, সুন্দর মতো পাঠাই দিই, এই জন্য এটা আমার প্রসেস করাই লাগতেছে না। এই কাজটাই হইতেছে আলটিমেটলি আমরা কিন্তু বর্তমান ব্যবহার করে থাকতেছি সবচেয়ে কে বেশি। আর ম্যাক অ্যাডজাসেন্সির ভিতরে হইতেছে ম্যাক অ্যাড্রেস গুলোতে স্টোর করতেছি। তো আলটিমেটলি সব ইনফরমেশন আমার কাছে আগে থেকেই জানা আছে, আমি এখন সুন্দর করে পাঠাই দিতেছি, আর কিছুই করতেছি না। আচ্ছা, তারপর হইতেছে আমাদের আরেকটা পরের টপিক হইতেছে কানেক্ট ডিভাইসেস। কানেক্ট ডিভাইসেস একটা ডিভাইসকে তুমি কিভাবে আলটিমেটলি কানেক্ট করে থাকো, চিন্তা কর কিভাবে কানেক্ট করে থাকো। ওয়্যারলেস আর ওয়্যার্ড, এই দুই মাধ্যমে তুমি কানেক্ট করে থাকো। একটা কেবলের মাধ্যমে করো, একটা কেবল ছাড়া করে থাকো। এ বাদে তার কি কিছু আছে এটার অ্যান্সার নাই? জাস্ট এই ইমেজটা দেখো, এখানে এই সবকিছু, এখানে আসলে ওই রকম কিছু ব্যাখ্যা নাই, মানে ইনফরমেটিভ কোনো ব্যাখ্যা নাই, জাস্ট বুঝাই দিই। মনে করি এটা একটা পুরো একটা সোসাইটির একটা ইনফরমেশন, সোসাইটির ভিতরে একটা তোমার আইএসপি আছে, এই আইএসপি আছে, যাই হোক, একটা স্ক্রিনশট লাই। আচ্ছা, এখানে দেখো, এখানে তোমার একটা হোম সিস্টেম আছে, কিন্তু একটা অফিস সিস্টেম আছে আর একটা সেন্টার সিস্টেম আছে। অফিস সিস্টেমের ভিতরে এটা চেক করি, অফিস সিস্টেমে তো একটা প্রিন্টার আছে, একটা ল্যাপটপ আছে, একটা ট্যাবলেট আছে। দেখো এই ভাঙ্গা ভাঙ্গা চিহ্ন না, মানে কি ট্যাবলেট হচ্ছে এই রাউটার হচ্ছে ওয়্যারলেস কানেক্টেড, এই ল্যাপটপটা ওয়্যারলেস কানেক্টেড, প্রিন্টার হইতেছে কেবল ইথারনেট কেবলের মাধ্যমে কানেক্টেড এই রাউটারের সাথে। দেন এই রাউটার একটা হইতেছে একটা মডেমের সাথে কানেক্টেড। দেন এই মডেমের মাধ্যমে হইতেছে আমি আইএসপি এর কাছে ডাটা গুলা পাঠাতেছি। ঠিক আছে, এটা একটা বাসার ভিতরে একটা সিম্পল নেটওয়ার্ক। দেন আসি ব্রাঞ্চ নেটওয়ার্ক। ব্রাঞ্চ নেটওয়ার্ক ফাইল সার্ভার আছে, প্রিন্টার আছে, তারপর হইতেছে তারপর ভয়েস ওভার আইপি টেলিফোন গুলো আছে, পিসি আছে। এখন দেখো, পিসি, টেলিফোন, ফাইল সার্ভার, একটা কি বলে রে, প্রিন্টার, এগুলো সবকিছু একটা কেবলের মাধ্যমে সুইচের সাথে কানেক্টেড, কিন্তু ঠিক আছে একটা মাত্র সুইচের সাথে কানেক্টেড। দেন ডাব্লিউএপি, ওয়াই, তারপর হ্যাঁ, এরপর একটা ল্যাপটপ আছে এবং স্মার্টফোন আছে যেটা ডাব্লিউএপি এর সাথে কানেক্টেড। ডাব্লিউএপি মানে কি, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট। এটা কি, এটা হইতেছে ওয়াইফাই সুবিধা দিয়ে থাকে। আগেকার রাউটারে তো আর স্মার্টফোন ছিল না, রাউটার ছিল কিন্তু স্মার্টফোন ছিল না, সেগুলো শুধু প্যাকেট ফরওয়ার্ডিং করতে পারতো, আর কিছু করতে পারতো না। পরে না এটা আপডেট করা হইতেছে, ডাব্লিউএপি কানেক্ট করা হয়েছে, যাতে ওয়্যারলেস মানে ওয়্যারলেস ফাংশনটাও অ্যাড করা হয়েছে। আলটিমেটলি রাউটারের ভিতর তুমি যখন কি বলে এই ডাব্লিউএপি কানেক্ট করছো, তখন ওই রাউটারটা একটা ওয়্যারলেস ডিভাইস হিসেবেও তখন কাজ করা শুরু হয়েছে। সো এই জন্য ডাব্লিউএপির মাধ্যমে সেই ওয়্যারলেস ডিভাইস গুলো কানেক্ট করছি, দেন এটাও স্বাভাবিকভাবে সুইচের সাথে কানেক্ট করছি। এই সুইচ সুন্দর মতন ডাটা গুলো একটা রাউটারের ভিতর পাঠাইতেছে, দেন ফাইনালি রাউটারটা হইতেছে এই আইএসপির কাছে পাঠাচ্ছে। এই রাউটারের একটা নাম আছে, ইডিজি, ইজ এডজ রাউটার। এজ রাউটার কেন বলা হয়, এটা কি, রাউটারটা হইতেছে এই নেটওয়ার্ক, এই অংশটা চিন্তা করো, এটা একটা কি ল্যান কানেকশন না, আর এই পার্টটা কি এটা ওয়ান কানেকশন না?
রাউটারটা, এই রাউটারটা কি করতেছে, ল্যান এবং ওয়াইনের মাঝে বসে আছে, এই জন্য এটাকে এজ রাউটার বলা হয় থাকে। এটা নর্মাল রাউটারই বলতে পারো। সেন্টারের ক্ষেত্রে আবার সেম জিনিস দেখো, পিসি আছে, টেলিফোন আছে, টিসি আছে, সব এগুলো হয়ে গেছে আলাদা আলাদা সুইচের মাধ্যমে কানেক্টেড। এখানে একটা লিখতেছে মাল্টি লেয়ার সুইচ আছে। দেন হইতেছে এটা হইতেছে একটা মডেম, মানে রাউটারের সাথে কানেক্টেড। এখন তুমি বলতে পারো ভাই, সুইচ কানেক্ট আছে ভালো কথা, আবার হঠাৎ করে মাল্টি লেয়ার সুইচ কিসের জন্য দিছি? সুইচ কি করে থাকে, অনলি ডাটা লিঙ্ক লেয়ারে ডাটা গুলোকে প্রসেস করতে পারে, মানে কি ম্যাক অ্যাড্রেস গুলোকে প্রডিউস করতে পারে, মানে প্রসেস করতে পারে। দেন এরপর হইতেছে মাল্টি লেয়ার সুইচ মানে কি, যেখানে লেয়ার 2 মানে ডাটা লিঙ্ক লেয়ার প্লাস লেয়ার 3 মানে নেটওয়ার্ক লেয়ারে কিছু কিছু কাজ করা যেতে পারে, মানে প্রোগ্রাম, ওই যে প্রোগ্রামেবল সুইচ গুলো আছে না, ওটার কথাই বলতেছি মেইনলি। আর এগুলোর মধ্যে হইতেছে দেখো অপটিক্যাল লাইন কানেক্ট করা, মানে এখান থেকে যে ডাটাগুলা সুইচ কালেক্ট করে থাকবে, সুইচের কাজ ডাটাগুলো কালেক্ট করে ফরওয়ার্ড করবে। এই ডাটাগুলো সুপার ফাস্ট স্পিডে সামনে নেটওয়ার্ক লেয়ার সে ফরওয়ার্ড করে দেবে, সে কিন্তু ইন্টারনালি কোনো রাউটার ব্যবহার করে না। দেন সবগুলো ডাটা যখন একসাথে রিসিভ করে, তারপর ফাইনালি যে সে রাউটার বড় বড় ভারী সারি একটা বড় সড়ো রাউটারে পাঠাবে, দেন এটা আইএসপির কাছে যাবে। এরকম করে একটা নেটওয়ার্ক বানাইছে জাস্ট। এখানে এতটুকু, এখানে নেটওয়ার্কের একটা এক্সাম্পল দিছে, যে এটা অফিসের ভিতরে একটা সেন্ট্রাল জায়গাতে বা হোম অফিসের ভিতর, কিভাবে তুমি একটা নেটওয়ার্ককে বিল্ড আপ করে থাকো, এতটুকু। এখানে কোনো ধরনের আইপি টাইপি এটা চাই। এগুলো পড়লেই হবে, এই যে এজ রাউটারের কাহিনী আছে, তারপর ডেস্কটপ আছে, কিভাবে কানেক্ট হয়েছে, এগুলা জাস্ট একবার বইটা পড়লেই হয়ে যাবে। এরপর আসি ডিফল্ট গেটআপে, আস্তে আস্তে আমরা ঝামেলার ভিতরে যাচ্ছি। আচ্ছা, ডিফল্ট গেটআপে মানে কি? ডিফল্ট গেটআপে হইতেছে যে তুমি যখন বাইরে আছো, মনে করো এই যে পিসি 1 আছে, আচ্ছা মনে করো এই যে পিসি 1 আছে, এই রাউটার 1 আছে, তারপর হইতেছে এই যে হইতেছে ইন্টারনেট আছে, তখন ডাটা এদিকে পাঠাইতেছো। ডাটা, এখানে রাউটার 2 আছে, এখানে পিসি 2 আছে। সো মনে করো ডাটা তুমি এদিকে পাঠাইতে চাইতেছো, মানে পিসি 2 কে পাঠাইতে চাইতেছো, কিভাবে পাঠাবা? অবশ্যই অন্য নেটওয়ার্কে আছে। রাউটার যে নিজের নেটওয়ার্ক থেকে বের হয়ে যে বাইরে ইন্টারনেটের সাথে যুক্ত হয় বা অন্য কোনো নেটওয়ার্কের সাথে যুক্ত হবে, এই যুক্ত করেই হইতেছে ডিফল্ট গেটওয়ে বা গেটওয়ের আরেকটা সংজ্ঞা আমি কি বলছি, ইন্টারফেসের আইপি। এই যে রাউটার অবশ্যই এখানে একটা পোর্ট আছে না, এই পোর্টের আইপিটাই হইতেছে সেই গেটওয়ে, এই গেটওয়ের আইপিটা। তাহলে গেটওয়ে কি, ইন্টারফেস এর আইপি বা পোর্টের আইপি, যেটা কি করে থাকে, বাইরের নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে দিয়ে থাকে। মানে তুমি যদি বাইরের নেটওয়ার্কের সাথে কমিউনিকেট, অবশ্যই তোমাকে গেটওয়ে ব্যবহার করে ডাটা পাঠাতে হবে, অবশ্যই গেটওয়ে ব্যবহার করে ডাটা রিসিভ করতে হবে বাইরের নেটওয়ার্ক থেকে। সেম নেটওয়ার্ক হইলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন এটার জন্য একটা ডিফল্ট গেটওয়ের জন্য কি কি লাগে? অবশ্যই আমার একটা আইপি অ্যাড্রেস লাগবে, একটা সাবনেট মাস্ক লাগবে, যে কতটুকু পার্ট হইতেছে নেটওয়ার্ক। দেন তুমি ডিফল্ট গেটওয়েকে বানাইতে পারো। মনে করো না আমার আইপি হইতেছে, আমার ডিভাইসের আইপি হইতেছে 192.168.5.3, আর তোমার নেটওয়ার্কের আইপি হইতেছে 168.5.0। এই দুইটা তুমি এন্ড করলে কি হবে, 192.168.5, আমরা তো এটাই করছিলাম। এটা যেটা পাবো সেটাই হইতেছে আমার নেটওয়ার্ক আইপি আর অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা আর যে আইপিটা, এই যে এটা, এটা জাস্ট ম্যাচ করো। সরি, ভুল বলছি। নেটওয়ার্ক অ্যাড্রেসটা আর যে তুমি যে আইপিটা আছে, তোমার যে পার্সোনাল আইপিটা, সেইটার নেটওয়ার্ক পার্ট কে ম্যাচ করো। যদি ম্যাচ হয় তাহলে বুঝতে পারতেছো তোমরা সেম নেটওয়ার্কে আছো, যদি কোনো একটা ডিজিট ম্যাচ না করে তুমি বুঝতে পারতেছো তোমরা অন্য নেটওয়ার্কে আছো। এইভাবেই মিটেছে আলটিমেটলি আমরা বুঝতে পারি যে আমি সেম নেটওয়ার্কে আছি নাকি বাইরের নেটওয়ার্কে আছি। বুঝতে পারছো? ওই যে বললাম না উদাহরণ আছে, উদাহরণে যাই আগে তাহলে বোঝা যাবে, এটা বিশাল বড় উদাহরণ আছে একটা। তাইলে এই আইপিটাই হইতেছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, এইটার মাধ্যমেই আমি আমার নিজের নেটওয়ার্কটাকে চিনতে পারতেছি। ঠিক আছে, এটাই তাইলে আমার গেটওয়ে হবে তখন। আশা করি বুঝতে পারতেছো। বা কিছু কিছু কেসে ভিন্ন আসে, ওটাই যে সিসকো প্র্যাকটিস করার সময় দেখবো। আচ্ছা, এখন এই ডিফল্ট গেটওয়েটা আলটিমেটলি কিসের জন্য লাগে বললাম? একটা লোকাল নেটওয়ার্কটাকে চেনার জন্য বা রিমোট নেটওয়ার্কে কমিউনিকেট করার জন্য।
তারপর কোন ডেস্টিনেশনে তুমি ডাটা পাঠাবা সেটা আইডেন্টিফাই করার জন্য মনে করো রাউটারের সাথে এই যে একটা রাউটার আছে, এখানে আছে, এখানে অনেকগুলা, এখানে আইতেছে আর আর রাউটার টু, রাউটার থ্রি আছে, রাউটার ফোর, মানে অনেকগুলা নেটওয়ার্ক আছে। এখন ডিফল্ট গেটওয়ের মাধ্যমে তুমি বুঝতে পার, এই ডিফল্ট গেটওয়ে চেক করে বুঝতে পারছো হ্যাঁ এই রাউটার টু এইদিকে আছে, তাহলে এইখান বরাবরই ডাটা পাঠাইলে আমার ডেস্টিনেশন আমি ইজিলি খুঁজে পাবো। এভাবে তুমি ডিফল্ট গেটওয়ের মাধ্যমে বেস্ট পাথটাকে চুজ করতে পারতেছো। তারপর রাউটিং টেবিল, রাউটারের ভিতর যে রাউটিং টেবিলটা থাকে সেটা তোমার ম্যানেজ করা ইজি হয়ে যেতেছে, নেক্সট হোপটাকে আইডেন্টিফাই করা ইজি হয়ে যায়। এই জন্য হইতেছে আমরা ডিফল্ট গেটওয়েটাকে ব্যবহার করে থাকি। ওহ, আচ্ছা, এখানে একটা ইমেজ আছে, ইমেজটা দেখলে আশা করে বুঝে যাবা। ডেস্টিনেশনের অ্যাড্রেস আছে মানে হইতেছে ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস আছে, মানে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস মানে হইতেছে এই না যে যারে আমি ডাটাটা পাঠাইতেছি তার ম্যাক অ্যাড্রেস, এটা হইতেছে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস বুঝাইতেছে নেক্সট হোপ যে তার ম্যাক অ্যাড্রেসটা বুঝাইতেছে। সোর্স ম্যাক অ্যাড্রেস হইতেছে যে নিজে যে রাউটারের মধ্যে আছে তার। সোর্স আইপি হইতেছে যে আমার নিজের আইপি, আর ডেস্টিনেশন আইপি হইতেছে যেই বন্ধুরে আমি ডাটা পাঠাইতেছি সেটা। আচ্ছা, ডকুমেন্ট নেটওয়ার্ক হইতেছে যে নেটওয়ার্কটা আমরা যখন কোন একটা যখন নেটওয়ার্ক আমরা বানায় থাকি সেই নেটওয়ার্কটা বানানোর সময় যাবতীয় রাউটারের সকল ইনফরমেশন গুলো আমাদেরকে স্টোর করা লাগে না। এই ইনফরমেশন গুলো কি হইতে পারে, সুইচের ইনফরমেশন, রাউটারের কোন নাম, তার পাসওয়ার্ড, তার ইন্টারফেস, তার আইপি, তার সাবনেট, তারপর তার গেটওয়ে, এগুলো থেকে একটা ইনফরমেশন, এগুলো স্টোর করা লাগে, ডকুমেন্ট করা লাগে, একেই আমরা বলে থাকি নেটওয়ার্ক ডকুমেন্টেশন। এজন্য এই পাঠ্যের মধ্যে এটাই ব্যাখ্যা করা। এখন এটা আমরা দুই ভাবে করতে পারি, একটা টপোলজি ডায়াগ্রাম, এই যে যেটা আমরা বলছিলাম টপোলজির মাধ্যমে আমার মনে আছে না যে লজিক্যাল টপোলজির মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন ডাটা কোন জায়গায় যাচ্ছে, কোন প্যাকেট কিভাবে যাইতেছে, কার কোন রাউটার ইউজ করে যাইতেছে, সেটা হইতেছে ডকুমেন্টের ভিতরে আমরা স্টোর করে রাখতে পারি। আর দ্বিতীয়টা হইতেছে অ্যাড্রেসিং টেবিলের মাধ্যমে, মানে তুমি একটা টেবিল বানাবো যে টেবিলের ভিতর ডিভাইসের ইনফরমেশন, ইন্টারফেস এগুলা থাকবে, এটাও সেম ভাবে ডাইনামিক ভাবে বানাইতে পারো, নইলে তুমি স্ট্যাটিক ভাবে বানাইতে পারো, যেমনি মন খুশি তোমার। আচ্ছা, এই পার্টটুকু হইতেছে enable আইপি অন আ হোস্ট, মানে তোমার হোস্ট কি বলে রে ভাই, আচ্ছা হোস্ট বলতে গেলে মনে করো যে তোমার পিসি সাপোজ, এখানে হইতেছে স্ট্যাটিক্যালি আর ডাইনামিক্যালি একটু আস্তে আস্তে ব্যাখ্যা করবো, তাও ফুল ব্যাখ্যা এখানে পাবা না আশা করি, এটা আরো গভীরে গেলে পাবো। আহ enable আইপি অন আ হোস্ট মানে কি, হোস্ট মানে কি পিসি ওয়ান, ধরো এই পিসির ভিতরে তুমি কিভাবে আইপি অ্যাসাইন করবা, স্বাভাবিক ভাবে দুই ভাবে, স্ট্যাটিক ভাবে না হলে ডাইনামিক ভাবে। এখন স্ট্যাটিক ভাবে চিন্তা করে থাকি, স্ট্যাটিক ভাবে মানে কি, যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর তোমার হইতেছে নিজে হাতে লেখা প্রোগ্রামের মাধ্যমে কোড লেখা একটা আইপি অ্যাসাইন করে দিল, মনে করে এত। এটা কিভাবে করে থাকে ওটা আমরা হইতেছে ওই যে কোডের মাধ্যমে আমরা দেখে থাকবো আপাতত, ওটা অন্য একটা ভিডিওর মধ্যে দেখাবো, মানে প্র্যাকটিক্যাল ভিডিওর ভিতরে। এই আইপি নিজে লিখে দিছি, তাহলে মানে কি এটাই হইতেছে আমার আইপি। এই জন্যই ভার্সিটির ভিতরে তোমরা দেখছো পিসি গুলোর একটা কাহিনী, যে একটা পিসির ইথারনেট অন্য একটা পিসিতে কিন্তু কানেক্ট করলে কিন্তু ওই পিসি আর চলে না, কেন? স্ট্যাটিক রাউটিং করা। একটা পিসির জন্য ডেডিকেটেড যে ইথারনেট কেবলটা বানানো হয়েছে ওইটা ব্যতীত অন্য কোনো লাইন ওই পিসির ভিতরে সাপোর্ট করার, দ্যাটস ওয়াই হইতাছে এক পিসির কেবল আরেক পিসিতে লাগানোর পরেও ইন্টারনেট কানেকশন কিন্তু আসে না, এটা স্ট্যাটিক রাউটিং এর কারণে। ফিক্স আইপি করে দিছি, ওই আইপি ব্যতীত অন্য কেউ ওই পিসি চালাতে পারবে না, মানে ওই পিসির ভিতর নেটওয়ার্ক কানেকশন দিতে পারবে না। আর ডাইনামিক ওই যে ডিএসসিপি, ডিএসসিপির মাধ্যমে র্যান্ডম, ডিএসসিপির ভিতরে যখন আমরা কনফিগার করছিলাম ওই যে সিসকোর ভিতরে, মনে কর রেঞ্জ দিছি 1 থেকে 10, মানে 1 থেকে 10 রেঞ্জের ভিতরে যে কোনো আইপি আমরা র্যান্ডমলি দিতে পারি। মনে করো তোমার রাউটারের সাথে পিসি 1, পিসি 2, পিসি 3 কানেক্টেড, তোমার কাছে 10টা আইপি আছে, মনে করো এই আইপিটাই ধরি, 1 থেকে শুরু করে 10, এর মনে করো 192, 168, 1.3 অ্যাসাইন করছে, মানে ফ্রি ছিল। 192.168.1.7 এর অ্যাসাইন করছে, মনে করো 192.168.1.9 এর অ্যাসাইন করে দিছে। এই যে র্যান্ডমলি দেখা অ্যাসাইন করে দিয়েছে, এটার এক্সাম্পল কি, যে বাসা বাড়িতে তোমরা যে ল্যাপটপ ইউজ করতেছো, পিসি ইউজ করতেছো, ল্যাপটপ ইউজ করতেছো ধরো,
জি, তুমি বাসায় যাইতেছো, ওয়াইফাই কানেক্ট করতেছো, তোমার ডিএইচসিপি সার্ভার তোমাকে একটা আইপি অ্যাসাইন করে, মনে করো এই আইপি অ্যাসাইন করে দিচ্ছে, এরপরে তুমি নেট ইউজ করতে পারতেছো, তোমার নিজে হাতে লিখে কোনো আইপি দেওয়া লাগতেছে না। মনে করো হটস্পট কানেক্ট করছো অমুক এক জায়গাতে যায় ল্যাপটপটা, তখন তোমাকে আরেকটা আইপি তুমি তোমার পিসির ভিতরে অ্যাসাইন করতেছো। তোমার কি হাতে নাতে করা লাগতেছে, কিছু করা লাগতেছে না, পাসওয়ার্ড ডায়াল করতেছো, হয়ে যাচ্ছে। এটা ডিএসসিপি সার্ভার তোমাকে র্যান্ডমলি একটা আইপি তোমাকে সেট করে দিতেছে। এটা হইতেছে ডিএসসিপি সার্ভারের কাজ। এখন স্ট্যাটিকের কি সুবিধা অসুবিধা কি আছে? অবশ্যই আছে। এখন স্ট্যাটিক নেটওয়ার্কটা আলটিমেটলি আমরা কি এটা? আইপি পরিবর্তন করতে পারতেছো? অবশ্যই না। তারপর নেটওয়ার্ক এগুলা বৈশিষ্ট্য বলি। এটা লিখে নিও। স্ট্যাটিক আইপি কি আইপি তুমি পরিবর্তন করতে পারতেছো? না, পারতেছি না। আর স্ট্যাটিক আইপি ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর নিজে হইতেছে তোমার আইপি অ্যাসাইন করে দিতেছে, তারপর তুমি কাজ করতে পারতেছো। ম্যানুয়াল কনফিগারেশন করা লাগতেছে। এটা কোথায় নরমালি যখন তোমার নেটওয়ার্কটা ছোট থেকে 10-20টা পিসি আছে, তুমি এখন তখন ম্যানুয়ালি বসে বসে একটা একটা করে ডিভাইস কানেক্ট করতেছো। এটা কি সিকিউরিটি বেশি? অবশ্যই বেশি ভাই। অন্য কেউ তোমার ও আইপি চেঞ্জ করা এই ল্যাপটপ বা ডেস্কটপ বা ডিভাইসটা তোমার অ্যাক্সেস করতে পারবে না। বিশেষ করে সার্ভারের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, সার্ভারের ডেডিকেটেড আইপি বা ফিক্স আইপি করে দিই, ওই আইপি ডায়াল করলেই তো সার্ভারকে পাইতেছো, নইলে তো পাবা না। এই জন্যই হইতেছে সার্ভার গুলার ক্ষেত্রে আমরা স্ট্যাটিক আইপি গুলা ব্যবহার করে থাকি। এটার কি অসুবিধা আছে? তোমার নেটওয়ার্ক বড় করো, অবস্থা খারাপ হয়ে যাবে, তখন তোমার ডিএসসিপি সার্ভার ছাড়া তুমি কাজ করতে পারো। ঠিক আছে, ডিএসসিপি সার্ভারও বুঝাই দিলাম এটা সুবিধা অসুবিধা মানে কি, বা বৈশিষ্ট্যগুলো কি লিখে রাখতে পারো। এটা অটোমেটিক্যালি তোমার ডিএসসিপি সার্ভারের মাধ্যমে তোমার আইপি গুলো কনফিগার হয়ে থাকে। এটা ফুল মিনি কি, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল বলে থাকি। এইটা যখন ডিএসসিপি সার্ভার যখন সেট করে থাকে, কি কি লাগে, ওই আইপি লাগে, সাবনেট মাস্ক লাগে, গেটওয়ে লাগে, তারপর ডিএনএস সার্ভার লাগে, পুরো যদর, এটা ম্যান্ডেটরি না, বাট লাগলে ভালো। ডিএসসিপি সার্ভার কেন লাগতেছে? হাজার হাজার কম্পিউটার আছে, ইজিলি তোমার এক ক্লিকে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়, মানে বড় কোন নেটওয়ার্কের জন্য ব্যবহার করার জন্য তোমার তখন এটা ব্যবহার করা হয়ে থাকে। ছোট নেটওয়ার্কে আসলে ডিএসসিপি সার্ভার লাগে না। তো আচ্ছা, এই পার্ট এখন 2 মিনিট ব্রেক নিয়ে বাবা, মুখ ব্যথা করছে।